হ্যালো, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. তো তোমরা ওই চ্যাট বক্সে ওটা প্রেজেন্ট লিখে দাও। উইল স্টার্ট আওয়ার ক্লাস। সো we had started the canonical quantization of CFTs, 2D CFTs, and we had introduced the notion যে প্রথমে first of all আমরা Euclidean কেসে করছি। So we had introduced the notion of radial quantization. And what was this? Radial quantization মানে in this two-dimensional plane, যদি এটাকে ইউক্লিডিয়ান টাইম বলি, এটা যদি x হয়, তো আমরা instead of মানে যদি instead of saying that the Hilbert space is attached to the x direction, আর তারপরে নর্মালি আমরা যেটা করি সেটা একটা we associate a Hilbert space to x direction, and তারপরে using the, তো এখানে we write down psi 0 মানে time, and then use the Hamiltonian operator to evolve psi tau, which is e to the minus h tau psi 0. And এইভাবে we find the value of psi at different times. But in radial quantization, আমরা instead of doing it this way, we আমাদের spatial slice গুলো we take it to be the constant radial slices, and so this is r. So now you have something like a psi r, আর তারপরে we use the dilatation operator, which exists in a CFT. এটা use করে we do a e to the minus alpha d hat acting on psi r. এই জিনিসটা দেবে psi alpha r. সো এটা স্কেল করে আলফা টাইমস আর এ যাব। তো যদি আমরা স্টেটটা এখানে জানি তাহলে আমরা ইউজিং দ্য ডিলিটেশন অপারেটর we can find it at alpha r. So this is the thing. আর এটা আমরা বললাম যে this is এটা, even if it looks a bit odd, তাহলে you can think of it as the following way, যে actually we are doing quantization on a circle, যে তোমার স্পেসটা হচ্ছে a circle of length l আর টাইমটা নর্মাল টাইম টাউ। তাহলে এটাতে যদি আমরা নর্মাল কোয়ান্টাইজেশন করি ইউজিং দ্য হ্যামিল্টনিয়ান, এটা এবার এই পিকচারে আমরা এটাকে ম্যাপ করতে পারি ইউজিং আ কনফর্মাল ম্যাপ। তো এখানে এই ডিরেকশনটাকে আমি সিগমা বললাম, তো এখানে আমার ইউক্লিডিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে টাউ প্লাস আই সিগমা, যেটাকে আমি ওমেগা বললাম। তাহলে একটা ম্যাপ ডিফাইন করতে পারি যেটা দিয়ে জেড ইজ 2 পাই বাই এল টাইমস ওমেগা। এই ম্যাপে আমরা বেসিক্যালি জিওমেট্রিটা চেঞ্জ করছি টু দ্য প্লেন। তো এইখানে ইউজিং দিস ম্যাপ আমরা যদি টাইম এভলিউশন ইন টাউ করি, মানে টাউ গোস টু টাউ প্লাস কনস্ট্যান্ট যদি করি, তাহলে এইখানে ইন দ্য জেড ডিরেকশন ইট উইল বি জাস্ট ই টু দ্য 2 পাই বা 2 পাই বাই এল টাইমস টাউ প্লাস আই সিগমা প্লাস দ্য কনস্ট্যান্ট সি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ই টু দ্য 2 পাই বাই এল টাইমস সি ইন্টু জেড, মানে স্কেলিং হয়ে গেছে। তো এখানে টাইম ট্রান্সলেশন মানে হচ্ছে এই পিকচারে স্কেলিং। তো tau goes to tau plus c মানে হচ্ছে z goes to e to the 2 pi by l times c times z. So therefore এখানে যে হ্যামিল্টনিয়ান জেনারেশন যেটা করবে সেটা এখানে রেডিয়াল ট্রান্সফরমেশন হবে। তো যখন আমরা এরকম করে যাচ্ছি ইন টাইম, তখন এই পিকচারে এটা এইভাবে যাচ্ছে। So therefore radial quantization in the z plane, মানে on the plane, can be thought of as something that is obtained by ordinary normal quantization on the cylinder. তো সিলিন্ডার মানে তোমার স্পেসটা একটা সার্কেল অফ লেংথ এল আর টাইমটা টাইম। সো অল দ্য মানে all the various features of radial quantization can simply be obtained by doing the usual quantization on the cylinder and then mapping it to the plane. So it is not very, তার মানে আমি বলতে চাইছি যে it is not very mysterious. এটা সিএফটি তে এটা করতে পারছি বিকজ কনফর্মাল ম্যাপ দিয়ে আমরা একটা থেকে আরেকটা পিকচার যেতে পারি। আর তারপরে যেটা সেকেন্ড পয়েন্টটা বললাম যে এই ডিউ টু রেডিয়াল মানে ইন দ্য রেডিয়াল কোয়ান্টাইজেশন,
there is a state operator correspondence. তো অ্যাকচুয়ালি এখানে এটা মনে রাখতে হবে যে এই পিকচারে টাউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, সেটা হচ্ছে এই পিকচারে জেড ইকুয়াল টু 0। কারণ যদি টাউটা মাইনাস ইনফিনিটি হয় তাহলে জেডটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এটা বেসিক্যালি ইনফাইনাইট টাইম ব্যাক ইন দ্য পাস্ট হচ্ছে এখানে অরিজিন, আর টাউ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি হচ্ছে এখানে আর ইকুয়াল টু ইনফিনিটি। তো যখন এই পিকচারে যখন টাইম এভলিউশন হচ্ছে ফ্রম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে টাইম এভলিউশন হচ্ছে ফ্রম আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। তো এবার বিকজ অফ রেডিয়াল কোয়ান্টাইজেশন আমাদের আমরা যদি একটা স্টেট থাকে এট সাই, যেটা একটা ডিস্টেন্স আর, তাহলে ওটাকে স্কেল ব্যাক করে আমি আরবিট্রারি স্মল একটা ডিস্টেন্সে নিয়ে যেতে পারি, যেটা হচ্ছে সাই এপসাইলন। আরবিট্রারি স্মল, আরবিট্রারি ক্লোজ টু দ্য অরিজিন নিতে পারি। এবার যদি আরবিট্রারি ক্লোজ টু দ্য অরিজিন নিই তাহলে পুরো স্পেসটাই জাস্ট একটা পয়েন্ট বেসিক্যালি, কারণ ওটার রেডিয়াসটা এপসাইলন, তো পুরো স্পেসটা একটা পয়েন্ট। therefore ওই কেসে any state can be written as some operator acting on the ground state. So any state psi epsilon can then be written as O acting on the ground state, OZ, যেখানে z goes to 0, limit z goes to 0, acting on the ground state. Any state can be written like this. আর এটা in general আমি বলেছিলাম যে in general quantum field theory এটা true নয়, যে in a general quantum field theory this is not true, since তোমার a local operator acting on the ground state, acting on the vacuum, only changes the state locally. তো যদি একটা অপারেটর ও হ্যাট at x0 এটা যদি হিট করি ভ্যাকিউমের উপরে, তাহলে যে নতুন অপারেটর, নতুন যে স্টেটটা পাবো, এটাকে যদি আমরা বলি ও হ্যাট x0, এইভাবে যদি আইডেন্টিফাই করি, তাহলে এই স্টেট আর এই স্টেটের মধ্যে তফাৎটা জাস্ট x0 তে হবে, বাকি সব জায়গায় ওটা কোনো তফাৎ হবে না। তার কারণ হচ্ছে যে এই লোকাল অপারেটর মানে লোকাল ডিস্টারবেন্স যে তুমি ক্রিয়েট করলে at the point x0, তো তার জন্য স্টেটের ইউনিভার্সাল মানে লং মানে অন্য জায়গার যে প্রপার্টিজ গুলো সেটা চেঞ্জ করবে। বাট যদি পুরো বাট রেডিয়াল কোয়ান্টাইজেশনে কি হচ্ছে, আমরা যে কোনো স্টেটকে আমরা এইদিকে নিয়ে আসতে পারি একটু আরবিট্রারি ক্লোজ টু দ্য বাউন্ডারি। তো এখানে পুরো 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 স্পেসটা একটা পয়েন্ট, তো যেহেতু পুরো স্পেসটা একটা পয়েন্ট, আমরা যে কোনো স্টেটটাকে লিখতে পারি সাম অপারেটর অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট। So any state can be written like this. So what we do is that যদি আমরা if you want to find any arbitrary state at this point, আমরা এটাকে dilatation operator ইউজ করে অরিজিনের কাছে নিয়ে আসতে পারি। সেখানে we can write it as O hat acting on the ground state, and then we can evolve it back again. So therefore any operator, any state is basically O hat acting on the ground state. তারপরে ওটাকে evolve করতে হবে by the dilatation operator. So you can write it in this form. Okay, so that is why we can say the following, যে in radial quantization O hat আর psi এই দুটোর মধ্যে 1-to-1 correspondence, মানে for every O hat একটা psi আছে, for every psi একটা O hat আছে। একটা নর্মাল কোয়ান্টাম ফিল্ড থিওরিতে O hat for every O hat একটা psi লিখতে পারি, কারণ আমরা O hat কে গ্রাউন্ড ভ্যাকুয়ামের উপরে হিট করে একটা স্টেট পেয়ে যেতে পারি psi, কিন্তু উল্টোটা ট্রু নয়, যে every psi cannot be written like this. হ্যাঁ, but in the CFT, in radial quantization, আমরা we can associate an operator with states. Okay, so near the origin only, near the origin. Near the origin, but then you can evolve it. You can take any state as radial evolved from the origin. মানে তুমি যে কোনো স্টেট যে psi আছে, you can think of it as যে এখানে একটা স্টেট তৈরি করলে তারপরে ওটাকে ইভলভ করলে। Okay, So essentially it is all you can construct it like that. So এই স্টেটস গুলোকে আমরা ডিফাইন করি এভাবে, যে O hat any operator, এখানে প্রাইমারি ডিসিডেন্ট কিছু হওয়ার দরকার নেই। O hat limit z, z bar goes to 0
এটাকে আমরা বাই ডেফিনিশন ধরো আমি বললাম সাই বা ধরো ও হ্যাট বললাম এটা। সো দিস ইজ দ্য স্টেট ও হ্যাট। ওকে, বা আর যদি এটা প্রাইমারি অপারেটর হয় ও হ্যাটটা, তাহলে ধরো আমি ফাই বললাম, ফাই এইচ এইচ বার জেড জেড বার অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড ভ্যাকিউম লিমিট জেড 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 বার গোস টু 0। তো এই জিনিসটাকে আমরা বলবো এইচ এইচ বার, এইভাবে লেবেল করবো এইচ এইচ বার, বিকজ ফাই মানে হচ্ছে এইচ এইচ বার, মানে একটা প্রাইমারি স্টেটের প্রাইমারি অপারেটরের এইচ আর এইচ বার দিয়ে দিলে প্রাইমারি অপারেটরটা ডিফাইন করে ফেলেছি। সো উই উইল দেন কল ইট দিস থিং। সো ইফ দিস ইজ আ প্রাইমারি অপারেটর, then we call this as the primary state. Okay, so in principle so we have these primary states, and but then so as I said যে একটা যে কোনো কোয়ান্টাম ফিল্ড থিওরি তোমাকে ডিফাইন করতে গেলে যে মানে যেটা বেসিক প্রপার্টিজ যেটা লাগে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এটা কোয়ান্টাম ফিল্ড থিওরি যদি এক্সিস্ট করে তাহলে ফার্স্ট ফিচার হচ্ছে যে আমাদেরকে এটা ধরে নিতে হবে যে there exists a vacuum, there exists একটা স্টেট যেটাকে আমরা বলবো ভ্যাকিউম, a state which we call the vacuum. এটা যে কোনো কোয়ান্টাম ফিল্ড থিওরি থ্রু which we call the vacuum, which is invariant under all symmetries of the theory. এটা একটা assumption যে এটা সবসময় অফকোর্স ফর ইনস্টেন্স প্রুভ করা যায় না। ফর ইনস্টেন্স ইভেন ধরো একটা থিওরি এটা মানে ফ্রি থিওরিতে প্রুভ করা যায়, কারণ ফক স্পেসে তুমি ডিফাইন করতে পারো যে এ অ্যানালিটিং দ্য ভ্যাকুয়াম, তো সেভাবে ডিফাইন করতে পারো। কিন্তু এটা জেনারেল ইন্টারঅ্যাক্টিং ফিল্ড থিওরিতে এটা মানে এটা থিওরিটিক্যালি প্রুভ করা খুব ডিফিকাল্ট যে একটা ভ্যাকুয়াম স্টেট এক্সিস্ট করে এন্ড সো অন। ফর ইনস্টেন্স এটা কিউসিডি তে ফর ইনস্টেন্স এটা মানে এটা ওয়ান অফ দ্য আনসলভড প্রবলেম। হ্যাঁ, কিউসিডি তে এটা ফর ইনস্টেন্স ওয়ান আনসলভড প্রবলেম যে ভ্যাকুয়াম এক্সিস্ট করে যেটা কনফাইনিং ফিচার, যেটা কনফাইনিং প্রপার্টিজ আছে, আর ওটা যদি সলভ করো তাহলে ওটা ওয়ান অফ দ্য $1 মিলিয়ন প্রবলেম, যেটা ওই ক্লে ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট যে অনেকগুলো প্রবলেমস দেয়, যেটাতে 7খানা প্রবলেম, যেটা কোনো একটা সলভ করলে তুমি $1 মিলিয়ন পেয়ে যাবে। তো তো এটা ওয়ান অফ দ্য প্রবলেমস যে শো ম্যাথমেটিক্যালি যে কিউসিডি ভ্যাকুয়ামটা এক্সিস্ট করে আর সেটা কনফাইনিং। সো ইন জেনারেল একটা কোয়ান্টাম ফিল্ড থিওরি এটা অ্যাকচুয়ালি ইভেন তো আমরা পার্টিকুলেটিভলি আমরা সবসময় যখন ফিল্ড থিওরি করি তখন আমরা পার্টিকুলেটিভলি করি, আর পার্টিকুলেটিভলি করছি মানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের হিলবার্ট স্পেসটা ফ্রি থিওরি হিলবার্ট স্পেস, আর তার উপরে ইন্টারঅ্যাকশন টার্মস গুলো কিছু পার্টিবেশন। তো ওই সেন্সে পার্টিকুলেটিভলি ওটা এক্সিস্ট করে ভ্যাকুয়ামটা, বিকজ পার্টিকুলেটিভলি ভ্যাকুয়ামটাই হচ্ছে ফ্রি থিওরির ভ্যাকুয়াম। কিন্তু একটা ফুল ইন্টারঅ্যাক্টিং থিওরির ভ্যাকুয়াম এক্সিস্ট করে এটা কোনো থিওরির জন্য দেখানো যায় না। I think except এই 2D CFTs কিছু এক্সাম্পলস আছে যেখানে ওটা এক্সপ্লিসিটলি হয়তো দেখানো যায়, বাট ইন জেনারেল কোনো কোয়ান্টাম ফিল্ড থিওরির জন্য এটা দেখানো যায় না। বাট এটা ধরে নিতে হয় যে এটা কোয়ান্টাম ফিল্ড থিওরি অ্যাক্সিওম্যাটিক, যদি আমরা অ্যাক্সিওম্যাটিকলি কোয়ান্টাম ফিল্ড থিওরি ডিফাইন করি তাহলে ওয়ান অফ দ্য অ্যাক্সিওম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা ইউনিক স্টেট এক্সিস্ট করে যেটা সব সিমেট্রিজ গুলো স্যাটিসফাই করে। এটাকে আমরা ভ্যাকুয়াম বলি, আর এটাকে আমাদেরকে ধরে নিতে হবে এটা এক্সিস্ট করে। ঠিক আছে, তো এটা একটা জিনিস। তারপরে সেকেন্ড, তার মানে হচ্ছে এখানে যে যে ডি অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট 0 মানে কনফর্মাল ফিল্ড থিওরি কেসে, বা পি মোমেন্টাম অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট 0, বা রোটেশনাল যেটা যে রোটেশনাল এটা যেটা আছে তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা হোয়াট এভার। তো এইগুলো সব বেসিক্যালি এখানে অল দ্য টি মিউ অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট 0, টি মিউ বলছি সরি, ডি অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট 0। So D acting on the ground state 0, তারপরে ট্রান্সলেশন অপারেটর মানে T0I acting on the ground state 0 and so on. তো এটা ইনভেরিয়েন্ট আন্ডার অল দিস জেনারেটরস। তো এইগুলো we have to মানে এটা অ্যাকচুয়ালি টি নয়, মানে আমি সরি ভুল বলছি, এটা ইন্টিগ্রাল অফ টি মানে চার্জ, কারণ বেসিক্যালি T0I DDX whatever acting on the charge acting on the ground state, মানে এই জেনারেটর মানে হচ্ছে চার্জ, তো চার্জ অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেটটা 0। এটা ডিফাইন করতে এরকম করে অ্যাজিউম করতে হবে যে মোমেন্টাম টোটাল মোমেন্টাম অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট 0, টোটাল হ্যামিল্টনিয়ান অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট 0, টোটাল কনফর্মাল চার্জ অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট 0, এগুলো ডিফাইন করতে হবে।
এগুলো অ্যাজিউম করতে হবে যে এরকম একটা স্টেট এক্সিস্ট করে যেটা এই সব প্রপার্টি স্যাটিসফাই করে। ট্রান্সলেশন ইনভেরিয়েন্ট, স্কেল ইনভেরিয়েন্ট। সো তার মানে ট্রান্সলেশন ইনভেরিয়েন্ট, স্কেল ইনভেরিয়েন্ট, স্পেশাল কনফর্মাল ইনভেরিয়েন্ট আর রোটেশন ইনভেরিয়েন্ট। সো there is exists a state which satisfies all. এটা একটা অ্যাজিউম করতে হবে। সেকেন্ডলি তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু সে দি নোশন অফ অ্যান ইনার প্রোডাক্ট। কারণ আমরা জানি যে আমরা যখন আমরা যা কিছু ক্যালকুলেট করবো সেটা হচ্ছে কোরিলেশন ফাংশন। তো যদি কোরিলেশন ফাংশন ক্যালকুলেট করতে হয় তাহলে এই ইনার প্রোডাক্টের খুব ইম্পর্টেন্স আছে, যে তার মানে বেসিক্যালি ফর এভরি কে তোমাকে ওই কি ওই ব্রাটা ডিফাইন করছো সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো ওই ইনার প্রোডাক্টটা ইউ হ্যাভ টু ডিফাইন। হ্যাঁ, তো সেটা আমাদেরকে যেতে হবে। তো আমরা এখানে কি বলেছি যে আমরা এই স্টেজ গুলো তৈরি করছি, হিলবার্ট স্পেস গুলো তৈরি করছি কিভাবে, এই স্টেট অপারেটর করেসপন্ডেন্স ইউজ করে। অলরেডি আমরা জানি যে গ্রাউন্ড স্টেট আমরা অ্যাজিউম করে নিয়েছি, আর তারপরে বাকি স্টেটস গুলো হিলবার্ট স্পেসে আমরা তৈরি করছি বাই অ্যাক্টিং বাই অপারেটর ও হ্যাট অন দ্য গ্রাউন্ড স্টেট। তো এইভাবে we are getting all the states of the Hilbert space. So Hilbert space is defined by acting local operators on the ground state. So all possible states that you get is the Hilbert space. ঠিক আছে, but then you have to also define what is the ket operator. মানে যদি phi একটা স্টেট থাকে, so then what is the ket of this, মানে which is মানে roughly আমরা যদি loosely আমরা বলতে পারি phi dagger। তো phi daggerটা কি জিনিস সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তাহলে অবভিয়াসলি যেহেতু এই স্টেটস গুলো ডিফাইন করা আছে ও অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট, তার মানে phi daggerটা হচ্ছে ভ্যাকুমের এটা উইথ phi dagger। তো বেসিক্যালি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে phi dagger এর মানেটা। ওকে, তো ফাই ড্যাগারের মানেটা কি সেটা জানতে হবে। তো সেটা আমরা বললাম যে যেকোনো একটা একটা সাপোজ ফাইটা যদি একটা রিয়েল স্কেলার ফিল্ড হয়, একটা রিয়েল ফিল্ড হয়, তাহলে আমরা জানি যে একটা লরেনজেন কেসে আমরা বলি যে ড্যাগার, যে ইউজুয়াল ড্যাগার যেটা হয় মিনকস্কি স্পেসে, আমরা জাস্ট বলি যে ফাই ড্যাগার এক্সটি সিম্পলি ফাই এক্সটা। মানে যদি একটা হারমিশন অপারেটর থাকে তাহলে এটা হচ্ছে হারমিটিসিটি কন্ডিশন যে ফাই ড্যাগার এক্সটি ইকুয়াল টু ফাই এক্সটি। এটা জাস্ট বলছে যে ফাইটা রিয়েল ফিল্ড। যদি এটা নর্মাল মিনকস্কি স্পেসে এটা হচ্ছে তার মানে এক্সটি। কিন্তু যদি এইটা মানে হতে হয় ড্যাগার অপারেটরের মানে যদি ধরো একটা হারমিশন অপারেটর থাকে ইন দি লরেনজিয়ান থিওরি, তাহলে উইক রোটেশন করলে বা যে ইউক্লিডিয়ান স্পেসে গেলে আমরা জানি যে টিটাকে আই টাউ করতে হবে। তো টিটাকে যদি আই টাউ করো তাহলে ড্যাগারটা কিন্তু দুদিকে টি আছে। তো তার মানে আমাদেরকে ইউক্লিডিয়ান স্পেসে যেটা করতে হবে যে এক্স টাউ ইজ ইকুয়াল টু ফাই এক্স মাইনাস টাউ করতে হবে। তার কারণ হচ্ছে যদি ড্যাগার করি তাহলে তো আই টাউ মাইনাস আই হয়ে যাবে, কিন্তু টিটা চেঞ্জ করছে না, তার মানে টাউটাকে মাইনাস টাউ করতে হবে। তো আমি এরকম একটা ডেফিনিশন চাই ড্যাগার হারমিশন কনজুগেট নেবার, যেটা ইন দি মিনকস্কি স্পেস আমাদের ইউজুয়াল ডেফিনিশনে চলে যায়। তো তাই জন্য আমরা কি করেছি যে আমরা একটা জাস্ট একটা একটা হারমিশন অপারেটর নিয়েছি। তো হারমিশন অপারেটর মানেটা কি ইন দি মিনকস্কি থিওরি, সেটা হচ্ছে এটা যে ও ড্যাগার এক্সটি ইকুয়াল টু ও এক্সটি। তো সেটা কি দিলে মানে কিরকম কন্ডিশন দিলে ইন দ্য ইউক্লিডিয়ান থিওরি আমরা এই কন্ডিশনটা পাবো ইন দি লরেনজিয়ান থিওরি। আর সেটা হচ্ছে যে টাউটাকে নট অনলি আমরা ড্যাগার করছি, আমরা নট অনলি কমপ্লেক্স কনজুগেট করছি, বাট টাউটাকেও মাইনাস টাউ করতে হবে। এটা না করলে আমরা এই কন্ডিশনে পৌঁছবো ইন দি মিনকস্কি স্পেস পিকচার। তো তাই জন্য আমাদেরকে এই কন্ডিশনটা বসাতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করছি যে আমরা চাইছি যে রেডিয়াল কোয়ান্টাইজেশনে এটা মানেটা কি, যে ডায়াগ্রামের মানেটা কি। তো Sir, বিকজ sorry to interrupt. Going from the Minkowski to Euclidean, you have to do T goes to I tau, right? I tau, t goes to I tau, yes, but t goes to I tau, but we are also, but at the same time, but when you did, if you did, suppose you did dagger in the Euclidean picture, then here that in the Minkowski picture t is not changing, right? T is becoming remaining t only. So that means Yes. if you made it I tau, it should remain I tau. But how can that be? When you do a dagger, I tau should become minus I tau. So that can only happen Yes. if you also take tau to minus tau. That is the only way that t will not change, t will not become minus t. So that is why in the Euclidean picture we have to also change tau to minus tau, because what we mean by dagger is that we usually mean it in the Lorentzian picture, that so in the Lorentzian picture the dagger does not act on the time coordinate, it only, one second,
Hello, sorry. So phi dagger x tau equal to is it okay? মানে একটা Yes, sir. Okay. Yes. 1 second. Sorry. So this is the meaning of the dagger operation in the Euclidean picture. But now we want to understand it in this radial quantization, যেখানে তোমার diagonal direction এ করা হচ্ছে, মানে sorry radial direction এ ট্রান্সফরমেশনটা হচ্ছে। হ্যাঁ, সো এটা অফকোর্স যেহেতু রেডিয়াল কোয়ান্টাইজেশনটা একটু মানে মিষ্টি, মানে উই আর নট ইউজ টু ইট। সো অ্যাজ আই সেড যে যদি আমরা ওটার কোনো প্রপার্টিজ জানতে চাই, তো আমরা উই উইল ফার্স্ট গো টু দ্য সিলিন্ডার পিকচার, যেখানে এটা নর্মাল কোয়ান্টাইজেশন, আর তারপরে এখান থেকে আমরা ম্যাপ করে এখান থেকে বুঝতে পারবো যে রেডিয়াল কোয়ান্টাইজেশনে কি হওয়া উচিত। ওকে, সো আমরা ওইভাবে উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে z ইজ ইকুয়াল টু e টু দ্য 2 পাই ওমেগা বাই l। তো এই পিকচারে এইটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে। আর এখানে আমাদের ওমেগা কোঅর্ডিনেট ছিল সিগমা টাউ প্লাস আই সিগমা। তো এখানে যদি আমরা টাউটাকে মাইনাস টাউ করে দিই, তার মানে ওমেগা গোস টু মাইনাস ওমেগা বার, রাইট? বিকজ টাউটাকে মাইনাস টাউ করলে মাইনাস অফ ওমেগা বার হয়ে যাবে, এন্ড সিমিলারলি ওমেগা বার এটা হবে মাইনাস অফ ওমেগা, তাই না? তার মানে এইখানে আমাদের পিকচারে হওয়া উচিত ফাই ড্যাগার ওমেগা ওমেগা বার ইজ ইকুয়াল টু ফাই মাইনাস ওমেগা বার মাইনাস ওমেগা, এটা হওয়া উচিত এই পিকচার। আমি জাস্ট এটাকে লিখেছি কমপ্লেক্স কোঅর্ডিনেটসে। ওমেগাটা হচ্ছে টাউ প্লাস আই সিগমা, আর ওমেগা বারটা হচ্ছে টাউ মাইনাস আই সিগমা। তো সেটা হচ্ছে এই জিনিসটা। এবার যদি আমরা এটাকে আমরা জানি যে ফাই যে প্লেন, এটাকে আমি বলছি সিলিন্ডার, তো ফাই সিলিন্ডার মানে এই পিকচারে, আর এখানে ফাইটাকে আমি বলছি ফাই প্লেন। এটা হচ্ছে জেড জেড বার কোঅর্ডিনেট সিস্টেমে। এবার যদি এটা একটা প্রাইমারি অপারেটর হয়, কারণ আমরা প্রাইমারি অপারেটর নিয়ে মোর কনসার্ন থাকবো, তো যদি প্রাইমারি অপারেটর হয় তাহলে আমরা জানি যে ফাই প্লেন জেড জেড বার এই জিনিসটা হবে ডেল জেড ডেল ওমেগা টু দ্য পাওয়ার অফ এইচ, সরি মাইনাস এইচ, ডেল জেড বার ডেল ওমেগা বার টু দ্য পাওয়ার অফ মাইনাস এইচ বার টাইমস ফাই সিলিন্ডার ওমেগা ওমেগা বার। এটা হচ্ছে ফাই প্লেন এটার মানে। হ্যাঁ, তো তার মানে এটা জেডটা যেহেতু ই টু দ্য 2 পাই আই, তো এটা জাস্ট হবে 2 পাই বাই এল স্কোয়ার টাইমস জেড টু দ্য পাওয়ার মাইনাস এইচ জেড বার টু দ্য পাওয়ার মাইনাস এইচ বার পাই ওমেগা ওমেগা বার, ফাই প্লেন জেড জেড বার। তো যদি আমি এখানে ড্যাগার করি ফাই ড্যাগার প্লেন জেড জেড বার, হ্যাঁ, তো এটা জাস্ট হবে 4 পাই স্কোয়ার বাই এল স্কোয়ার। এটা হচ্ছে জেডটা জেড বার হয়ে যাবে, তো এটা হবে জেড বার টু দ্য পাওয়ার মাইনাস এইচ জেড টু দ্য পাওয়ার মাইনাস এইচ বার, আর এদিকে হবে ফাই ড্যাগার ওমেগা ওমেগা বার, রাইট? আর আমরা ফাই ড্যাগারটা আমরা জানি কি হবে, তো ফাই ড্যাগারটা হচ্ছে 4 পাই স্কোয়ার এল স্কোয়ার জেড বার টু দ্য মাইনাস এইচ জেড টু দ্য মাইনাস এইচ বার। ফাই ড্যাগারটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ফাই টাইমস কি ছিল মাইনাস ওমেগা বার মাইনাস ওমেগা, রাইট? এটা হচ্ছে ফাই। ঠিক আছে, এবার এটাকে আমরা আবার জেড এর টার্মসে লিখতে পারি, তার কারণ হচ্ছে ফাই আবার ওই একই জিনিস ইউজ করব, এই জিনিসটা ইউজ করব, তো একই রিলেশন ইউজ করব ফাই এর জন্য, কিন্তু ওমেগার জায়গায় মাইনাস ওমেগা। তো এখানে তোমার জেডটা, তো ওমেগার জায়গায় মাইনাস ওমেগা করলে জেডটা 1 বাই জেড বার হয়ে যাবে। তো বেসিক্যালি এই জিনিসটা হয়ে যাবে 1 বাই জেড টু দ্য পাওয়ার, বুঝতে পারছো কি বলছি? এটা যদি ওমেগা হতো তাহলে এটা হচ্ছে ফাই, তো যদি মাইনাস ওমেগা হতো তাহলে জেড এর জায়গায় 1 বাই জেড বার হয়ে যেত, আর মাইনাস ওমেগা বার হলে জেড বারটা 1 বাই জেড হয়ে যেত। তো তাহলে এটাকে যদি আবার জেড এর টার্মসে লিখি তাহলে এটা হবে 4 পাই স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু জেড বার টু দ্য মাইনাস এইচ জেড টু দ্য মাইনাস এইচ বার। এবার আমরা এটাকে রিরাইট করতে পারি এটা টার্মসে যে এল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু ওদিকে যদি নিয়ে যাই, তো এখানে হবে জেড টু দ্য পাওয়ার জেড বার টু দ্য পাওয়ার মাইনাস এইচ জেড টু দ্য পাওয়ার মাইনাস এইচ বার টাইমস ফাই। এবার এখানে হবে 1 বাই জেড বার 1 বাই জেড। হয়তো ওটা ক্লিয়ার হয়নি আমি কি বলতে চাইছি। তো আমি বলছি যে এই স্টেপ অবধি ঠিক আছে?
এই স্টেপ অবধি যে আমরা কি করলাম, যে আমরা ফাই ড্যাগারটা কি হবে জেড জেড বারে সেটা বার করতে চাইছি। হ্যাঁ, তো আমরা ফাই ড্যাগারটা কি ইন দ্য ওমেগা কোঅর্ডিনেট এটা আমরা জানি, এটা আমরা এখান থেকে বার করলাম যে ফাই ড্যাগারের মানেটা কি হবে। তো আগে আমরা ফাই টু ফাই ওমেগা টু ফাই জেড এটা সেটা হচ্ছে এই রিলেশনটা, জেড টু দ্য মাইনাস এইচ জেড বার টু দ্য মাইনাস এইচ বার ফাই। এবার আমরা কি করলাম যে ড্যাগার করলাম, তো ড্যাগার করা মানে হচ্ছে আপ টু এই জেডটাকে জেড বার করা আর এই ফাইটাকে ফাই ড্যাগার করা। তো জেড বার করলে জেড বার টু দ্য মাইনাস এইচ জেড টু দ্য মাইনাস এইচ বার হয়ে গেলো, আর এখানে ফাই ড্যাগার হলো। কিন্তু ফাই ড্যাগারটা হচ্ছে ফাই অফ মাইনাস ওমেগা বার কমা মাইনাস ওমেগা। এবার আমরা আবার এই ফাইটাকে এই ফাই প্লেনের টার্মসে লিখতে পারি, কিন্তু কি তফাৎ হবে এখানে, এখানে মাইনাস ওমেগা বার লিখতে হবে। মাইনাস ওমেগা করলে এখানে যে জেডটা হবে সেটা 1/z বার হয়ে যাবে, কারণ জেডটা তো ইটু 2π/l টাইমস ওমেগা। তো ওটা যদি তুমি মাইনাস ওমেগা বার করে দাও তো এটা 1/z বার হয়ে যাবে। তো তাহলে এই এই জিনিসটাকে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু, এটাকে আমরা আবার ফাইটাকে আবার ফাইভ বা এটা টার্মসে লিখছি। তো সেখান থেকে একটা আগে বাইরের যে ফ্যাক্টর গুলো আছে সেটা আছে জেড বার টু দ্য মাইনাস এইচ জেড টু দ্য মাইনাস এইচ বার, আর তার সঙ্গে এটার ইনভার্সটা হবে যে এল স্কোয়ার বাই 4π স্কোয়ার। তারপরে এইখানে কি হবে দেখো, এইখানে হবে, এখানে তো মাইনাস ওমেগা বার আছে, তো এটা হয়ে যাবে জেড বার টু দ্য এইচ জেড টু দ্য মাইনাস জেড টু দ্য এইচ বার। তো জেড বার টু দ্য এইচ ওদিকে নিয়ে গেলে হবে জেড বার টু দ্য মাইনাস এইচ, এখানে আরেকটা জেড বার টু দ্য মাইনাস এইচ আর আরেকটা জেড টু দ্য মাইনাস এইচ বার, আর এখানে হবে ফাই 1/z বার 1/z। এটা হচ্ছে ফাই ড্যাগার জেড জেড বার। তো এটা করলে কি পাবো আমরা, এটা করলে 4π স্কোয়ারটা কেটে যাবে, আর এই জিনিসটা হবে জেড বার টু দ্য মাইনাস 2h জেড টু দ্য মাইনাস 2h বার টাইমস ফাই 1/z বার 1/z। এটা হচ্ছে ফাই ড্যাগার জেড জেড বার। তো রেডিয়াল কোয়ান্টাইজেশনে এটা হচ্ছে ড্যাগার অপারেশন। ইজ ইট ক্লিয়ার, ইজ ইট ওকে? কিভাবে পেলাম আমরা? তো আমরা কি করলাম যে আমরা বেসিক্যালি এই রিলেশনটা ইউজ করলাম, কিন্তু এটা সিলিন্ডারে ইউজ করলাম। তার কারণ হচ্ছে এই সিলিন্ডারটা হচ্ছে নর্মাল পিকচারটা, মানে যেটা নর্মাল কোয়ান্টাইজেশন যেভাবে করি সেটা। তো সিলিন্ডারে এটা আমরা জাস্ট ইউজ করতে পারি যে ফাই ড্যাগার ইকুয়াল টু ফাই। হ্যাঁ, আর রেডিয়াল কোয়ান্টাইজেশন যখনই যাব আমরা জাস্ট সিলিন্ডার থেকে কনফর্মাল ট্রান্সফরমেশন করে আমরা সিলিন্ডার আমরা প্লেনে যাব। ঠিক আছে, এটা আমরা এই জন্য করছি কারণ মানে মানে এখানে যে টাও আছে সেটা সিলিন্ডারের টাউটা ওই নর্মাল টাইম, কিন্তু রেডিয়াল পিকচারে টাইমটা রেডিয়াল ডিরেকশন, তো সেটার উপরে কি অ্যাকশন হবে সেটা বার করাটা সোজা নয়। তো সেটা আগে এখান থেকে আমরা কনফর্মাল ম্যাপ করে বার করছি। তো ফার্স্ট কনফর্মাল ম্যাপটা হচ্ছে ফর দ্য কেস এই ম্যাপের জন্য যে z ইকুয়াল টু e টু 2πl/ω, এই ম্যাপের জন্য কনফর্মাল ট্রান্সফরমেশনটা বলবে এইভাবে ট্রান্সফর্ম করে ফাইটা ফাই জেড জেড বার হচ্ছে এইভাবে। হ্যাঁ, এটা জাস্ট ডেল জেড ডেল ওমেগা করলে পেয়ে যাচ্ছি। এবার আমরা দুদিকে ড্যাগার করে ফাই ড্যাগারটা পেয়ে গেলাম, আর তারপরে আমরা ফাই ওমেগাতে ফাই ড্যাগার জায়গায় ফাইটা বসিয়ে দিলাম। তারপরে আমরা ফাইটাকে আবার ফাই প্লেনের টার্মসে লিখলাম, এটা করলে আমরা এটা পাচ্ছি। ওকে, তো তাহলে বেসিক্যালি একটাই তফাৎ, সেটা হচ্ছে এই এক্সট্রা ফ্যাক্টরটা জেড বার টু দ্য মাইনাস 2h জেড টু দ্য মাইনাস 2h বার। আর আমরা দেখবো যে এই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যদি আমরা ফাই এটা ডিফাইন করতে চাই তাহলে এই জিনিসটা হবে 0 ফাই ড্যাগার লিমিট জেড গোস টু 0 জেড বার গোস টু 0 ফাই ড্যাগার অফ জেড জেড বার। আর এই জিনিসটাকে আমরা বলবো এটাকে আমরা বলছি এইচ বার, এই জিনিসটা হচ্ছে এইচ বার। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে 0 ফাই 1/z বার 1/z, আর সামনে ফ্যাক্টর গুলো আছে সেটা হচ্ছে z বার টু দ্য পাওয়ার মাইনাস 2h টাইমস z টু দ্য পাওয়ার মাইনাস 2h বার। হ্যাঁ, আর এটা হচ্ছে লিমিট z গোস টু 0 z বার গোস টু 0। তো এটা এখানে নাইভলি মনে হতে পারে যে z গোস টু 0 করলে তো এটা ইনফাইনাইট হয়ে গেল ফ্যাক্টরটা, তো তাহলে তো এটা বাজে হয়ে গেল এইচ বার। বাট এটা what we are interested in is actually the inner product এইচ বার এই জিনিসটা কত, এটা 1 হওয়া উচিত, এটা 1 হওয়া কিন্তু 1 বা অ্যাটলিস্ট কনস্ট্যান্ট হওয়া উচিত, মানে ফাইনাইট হওয়া উচিত। আর এটা হচ্ছে বেসিক্যালি এই ভাষায় এটা জাস্ট 2 পয়েন্ট ফাংশন অফ z বার টু দ্য মাইনাস h z টু দ্য মাইনাস 2h বার 0 0 ফাই 1/z বার কমা 1/z, আর এদিকে থাকবে ফাই z z বার
acting on the vacuum. So this is what it is. This is equal to আর এখানে লিমিট আছে z goes to 0, z bar goes to 0. এবার এই যে 2 পয়েন্ট ফাংশনটা আছে এটা আমরা জানি এটা প্রাইমারি ফিল্ডে 2 পয়েন্ট ফাংশন কত হয়। তো এটা দেবে আমাদেরকে এটা এই ফ্যাক্টরটা বাইরে আছে আর এদিকে এটা আমরা দেবে 1 ওভার z 1 ওভার 1 বাই z বার মাইনাস 1 বাই z টু দ্য পাওয়ার অফ এখানে আসবে 2h আর এখানে দেবে 1 ওভার 1 বাই z মাইনাস z বার সরি এখানে হবে 1 ওভার 1 বাই z বার মাইনাস z কারণ এই পয়েন্টটা হচ্ছে 1 বাই z বার এই পয়েন্টটা হচ্ছে z তো এটা 1 বাই z বার মাইনাস z টু দ্য পাওয়ার 2h আর এখানে 1 বাই z মাইনাস z বার টু দ্য পাওয়ার 2h বার ঠিক আছে আর আমরা করছি লিমিট z গোস টু 0 z বার গোস টু 0 এবার এই লিমিটে আমরা z টাকে 0 বসিয়ে দিতে পারি আর z বারটাকে 0 বসিয়ে দিতে পারি এটা জাস্ট 1 বাই z বার 1 বাই z হয়ে যাবে আর তাহলে এই জিনিসটা পুরো জিনিসটা হয়ে গেল দিস ইজ ইকুয়াল টু z বার টু দ্য পাওয়ার মাইনাস 2h z টু দ্য পাওয়ার মাইনাস 2h বার আর এখান থেকে যখন উপরে যাবে তখন এটা আবার হয়ে যাবে z টু দ্য পাওয়ার z বার টু দ্য পাওয়ার অফ 2h z টু দ্য পাওয়ার অফ 2h বার টাইমস লিমিট z গোস টু 0 z বার গোস টু 0 আর এটা 1 তাহলে এই ডেফিনিশনটা এমনিতে আমরা দেখছি যে রেডিয়াল কোয়ান্টাইজেশন কনসিস্টেন্ট উইথ দ্য ডেফিনিশন অফ দি স্টেট প্রাইমারি স্টেট সো দ্যাট ইজ সো এটা আমরা যে রুলটা বার করলাম ফ্রম দিস কনফর্মাল ম্যাপ that is also consistent to make the radial quantization well defined মানে hh bar টা 1 হতে গেলে তো এটা কেন এটা 1 বাই z বার মানে z আসছে এটা বুঝতে পারছো তো কারণ আমরা যখন একটা 2 পয়েন্ট ফাংশন বার করি phi z1 বার টাইমস phi z2 বার যদি এই জিনিসটা বার করি হ্যাঁ তাহলে এটা হচ্ছে 1 ওভার z1 মাইনাস z2 টু দ্য পাওয়ার অফ 2h টাইমস 1 ওভার z1 বার মাইনাস z2 বার টু দ্য পাওয়ার অফ 2h বার এটা হচ্ছে আনসারটা তো এখানে z1 টা হচ্ছে 1 বাই z1 বার 1 বাই z বার আর z1 বারটা হচ্ছে 1 বাই z হ্যাঁ তো তাই জন্য এটাকে এইভাবে লিখতে পারি ওকে so therefore this is consistent with the inner product and then we also said that এইভাবে we can also find the মানে so using এইভাবে আমরা actually সব মোড এক্সপ্যানশন সবগুলোই করতে পারি of the fields মানে আমরা কি করব যে সবকিছু সিলিন্ডারে করব তারপরে ওটাকে জাস্ট এক্সপ্যান্ড করব তো সিলিন্ডারে যদি আমরা এই phi ওমেগা বারকে যদি এক্সপ্যান্ড করি এটা মোড এক্সপ্যানশন যদি করতাম মোড এক্সপ্যানশন মানে আমরা জানি যে সিলিন্ডার তো মানে বেসিক্যালি এই মানে মোড এক্সপ্যানশন মানে হচ্ছে আমরা যে ফুরিয়ার ট্রান্সফর্ম করা বেসিক্যালি তো যদি আমরা নরমাল ফিল্ডস গুলোকে ফুরিয়ার ট্রান্সফর্ম করি ফ্রি ফিল্ডস গুলোকে ফুরিয়ার ট্রান্সফর্ম করি তো ফুরিয়ার ট্রান্সফর্ম তো যে কোনো ফিল্ডকে করতে পারি কিন্তু এটা যেহেতু এখানে যেহেতু আমাদের সিগমাটা আমরা এখানে ফুরিয়ার ট্রান্সফর্মটা যখন সিগমা টার্মস রেসপেক্টে করছি সিগমাটা যেহেতু আমাদের মানে একটা পিরিয়ডিক রিজন তো তোমার ফুরিয়ার ট্রান্সফর্মটা ফুরিয়ার সিরিজ হয়ে যাবে ঠিক আছে তো এটা ফুরিয়ার এক্সপ্যানশন করতে পারি ইন টার্মস অফ ওমেগা এন্ড ওমেগা বার আর সেই জিনিসটা হবে আমরা বেসিক্যালি জাস্ট জেনারেল যদি লিখি তাহলে এটা হবে এইভাবে যে e টু দ্য i n ওমেগা করে হবে তো e টু দ্য i n ওমেগা করে যদি z ফর্মে লিখি তাহলে এটা হবে জাস্ট z টু দ্য পাওয়ার অফ n z বার তো এটা অ্যাকচুয়ালি মাইনাস করে লেখা হয় z বার টু দ্য পাওয়ার মাইনাস তো এটা পুরো phi nm কোএফিসিয়েন্টটা হ্যাঁ phi nm হ্যাঁ জাস্ট কনস্ট্যান্ট phi nm তো এখানে z টা হচ্ছে e টু দ্য 2 pi বাই l টাইমস tau প্লাস i সিগমা তো ইন আদার তুমি এইভাবে ভাবতে পারো যে tau plus i sigma মানে ওমেগা বেসিক্যালি so you can also think of it that this is an expansion in omega so this is an expansion in omega and it's a series expansion because tomar sigma ta is a is not minus infinity plus infinity but it is 0 to l so that's why it's a discrete expansion sorry that's why it's a series sum not an integration আর এই e টু দা আসছে বেসিক্যালি বিকজ ওটা তুমি বেসিক্যালি তুমি ফুরিয়ার ট্রান্সফর্ম করছো ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করছো তাই জন্য e টু দা আসছে
এবার এটা যদি মোড এক্সপ্যানশন হয় তাহলে আমরা এখান থেকে, এটা যে সিলিন্ডারে, তো তাহলে এখান থেকে আমরা প্লেনে নিয়ে আসতে পারি। তো প্লেনে যেটা আমি বললাম যে প্লেনে হচ্ছে জাস্ট একটা এক্সট্রা ফ্যাক্টর থাকবে 4 পাই স্কোয়ার বাই এল স্কোয়ার টাইমস জেড টু দ্য পাওয়ার -8 জেড বার টু দ্য পাওয়ার -h বার টাইমস ফাই সিলিন্ডার, এটা করতে হবে। তো তাহলে এটা কি মোড এক্সপেনশন করলে আমরা পাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে সাম ওভার n কমা m একটা 4 পাই স্কোয়ার বাই এল স্কোয়ার টাইমস ফাই nm টাইমস এখানে হবে z টু দ্য পাওয়ার -h প্লাস n টাইমস z বার টু দ্য পাওয়ার -h বার প্লাস m, right? So this is the mode expansion on the, so the mode expansion is like a LoRa expansion in z and z bar, but only তফাৎ হচ্ছে যে একটা h, so now we can also, এবারে এই যে 4 পাই স্কয়ার বা l স্কয়ার গুলো আছে এগুলো সব আমি বাদ দিয়ে পুরো জিনিসটাকে ফাই nm বলছি, ঠিক আছে? আমি আর ওটাকে অ্যাবজর্ব করে ফেললাম, সো আমি জাস্ট এটাকে লিখলাম ফাই nm, আর we can write this on the plane as this, আর এখানে বাইরে we can just take out the z to the h and z bar to the h bar, আর এখানে আমরা লিখতে পারি z টু দ্য পাওয়ার, বা এখানে লিখতে পারি পাই nm ডিভাইডেড বাই z টু দ্য পাওয়ার n z বার টু দ্য পাওয়ার n। ঠিক আছে, সো ডিফারেন্ট ফিল্ডস এর জন্য ডিফারেন্ট এই ফ্যাক্টরটা চেঞ্জ হবে। এবার যদি আমরা প্রাইমারি স্টেট আমরা কিভাবে ডিফাইন করেছিলাম, প্রাইমারি স্টেট আমরা ডিফাইন করেছিলাম পাই জেড জেড বার অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট লিমিট জেড গোস টু 0 আর জেড বার গোস টু 0। limit z goes to 0 z bar goes to 0। তো এটা করলে এখানে কি হবে, এখানে হচ্ছে সাম ওভার n কমা m phi nm over z to the power of n plus h z bar to the power of m plus h bar acting on the ground state, right? এখানে এই জিনিসটা, so this has to be equal, this is defined to be h comma h bar, right? This has to be defined to be h comma h bar, but এটা how can this, because এখানে তো তোমার ইনফাইনাইট খানা z n গুলো আছে, তো এটা তো so this will not be a well defined state যদি এতগুলো 1/z to the power n এগুলো সব থাকে, so then this is not a limit z goes to 0 z bar goes to 0, it is not a well defined state. So to make it well defined we have to therefore impose this phi nm acting on the ground state has to be 0, মানে acting on the vacuum has to be 0 for n plus h greater than 0 and m plus h bar greater than 0, right? না হলে এই জিনিসটা তো 1/z bar সব থাকবে, আর ওটা ওই লিমিটে it is not a well defined state. So to make the ওই কেটটাকে একটা well defined কেট করতে গেলে you have to impose this extra condition যে phi nm acting on the ground on the vacuum has to be vanish whenever n plus h is greater than 0, ঠিক আছে? তো তাহলে কি হবে যে only, হ্যাঁ, so স্যার গ্রেটার জিরোটা কেন হবে আরেকবার বলুন? গ্রেটার দেন 0 হচ্ছে তার কারণ হচ্ছে যদি গ্রেটার দেন 0 না হয় তাহলে ওই ওখানে সব 1/z বার করে থাকবে, আর সেটা z goes to 0 লিমিটে ওটা ইনফিনিট হয়ে যাবে, মোর এক্সপেনশনে বলছি। ও ওকে ওকে। কারণ আমরা চাইছি যে এই কেটটা ওয়েল ডিফাইন্ড কেট হোক ইন দ্য লিমিট z goes to 0 z bar goes to 0, তাই জন্য। এবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে বললাম যে ফাই ড্যাগার z z বার,
এই জিনিসটা আমরা ডিফাইন করলাম হচ্ছে ফাই ডায়াগর জেড জেড বারটা হচ্ছে জেড টু দ্য পাওয়ার -2h বার জেড বার টু দ্য পাওয়ার -2h ফাই 1/z বার 1/z। তো এখান থেকে আমরা এখন দেখতে পারি যে ইন টার্মস অফ মোডস এটার অ্যাকশনটা কি হবে। তো যদি আমরা মোড এক্সপেনশনটা বসিয়ে দিই এখানে, যে জেড বার টু দ্য পাওয়ার -2h, আর এখানে আমরা কি বসাবো, সাম ওভার n কমা n, আর এখানে হচ্ছে ফাই nm, এখানে ছিল z টু দ্য পাওয়ার n প্লাস h ছিল, কিন্তু z টা হচ্ছে z 1/z বার, তো এখানে হবে z বার টু দ্য পাওয়ার n প্লাস h, আর এখানে হবে z টু দ্য পাওয়ার অফ m প্লাস h বার, রাইট? কারণ এখানে উপরে ছিল 1/z টু দ্য পাওয়ার অফ n প্লাস h ছিল, কিন্তু z হচ্ছে z টা হচ্ছে 1/z বার এদিকে, তো এটা 1/z বার মানে z বার টু পাওয়ার n প্লাস h হয়ে যাবে। আর সিমিলারলি এই জিনিসটা হবে এটা। তো তাহলে এখানে কি আসছে, এটা আসছে z টু দ্য পাওয়ার -2h, যদি করো -2h বার, তাহলে তাহলে এই জিনিসটা হয়ে গেল this is equal to sum over n comma m phi nm z to the power এই h বারটা একটা কেটে যাবে, এটা হচ্ছে m মাইনাস h বার, আর z বার টু দ্য পাওয়ার n মাইনাস h। ঠিক আছে, এটা হচ্ছে এই সাইডটা। এবার আমরা যদি আমরা এই দিকে করি এক্সপ্যানশনটা, তো এইদিকে ফাই ড্যাগার দিয়ে এক্সপ্যান্ড করলে কি পাবো, ফাই ড্যাগার ফাইটা হচ্ছে সাম ওভার n কমা m ফাই nm z টু দ্য পাওয়ার -n প্লাস h, আর z বার টু দ্য পাওয়ার -m প্লাস h, m প্লাস h বার, রাইট? এবার এটা ড্যাগার করছি, এটা ড্যাগার করলে এই জিনিসটা ড্যাগার হবে, আর এটা z বার হয়ে যাবে, এটা z হয়ে যাবে, রাইট? এটা z বার হয়ে যাবে, এটা z হয়ে যাবে, ঠিক আছে? তো এবার যদি দেখো, তার মানে কি হচ্ছে, যে ফাই ড্যাগার এই দুটো ইকুয়াল, মানে হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু এইটা, এই জিনিসটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা, ঠিক আছে? তো এবার আমরা কিভাবে এটাকে ইকুয়েট করতে পারি, অলরেডি -h টা আছে, z বার টু -h আছে, z টু, কিন্তু এখানে m আছে, এখানে -m আছে, তো তাহলে আমরা এই সামেশনটাকে আবার রিলেবেল করব, আমরা জাস্ট এই ফাই ড্যাগার -n - m করে দেবো, আর এটাকে লিখবো z বার টু দ্য পাওয়ার অফ n - h, আর z টু দ্য পাওয়ার অফ m - h বার। আমি জাস্ট m টাকে -m করে দিয়েছি, আর n টাকে -m করে দিয়েছি, কারণ এটা ডামি ভেরিয়েবল, আমি সবসময় করতে পারি। এবার আমরা দুটোকে ইকুয়েট করতে পারি, এই সাইডটা এই সাইডকে ইকুয়েট করতে পারি। তো এবার ইকুয়েট করলে আমরা পাচ্ছি যে যদি দুটো সেম হতে হয়, তাহলে আমাদের সিম্পল কন্ডিশনটা হচ্ছে যে ফাই ড্যাগার -m এটা হচ্ছে ফাই nm। তো এই যে কন্ডিশনটা আমরা ইম্পোজ করলাম, যে এইটা এই কন্ডিশনটা, যে ফাই ড্যাগার মানেটা এইটা, তো সেটা অ্যাকচুয়ালি যদি মোডসের টার্মসে লেখো, তাহলে যেটা স্ট্যান্ডার্ড যেটা হয় সেটাই পেয়েছি, যে মোডসের টার্মসে ফাই ড্যাগার, এটা তো নর্মালি স্ট্যান্ডার্ড কেসে এটাই হয়, যে এ ড্যাগার -n টা an হয়। তো সেটাই এখানে হচ্ছে যে তোমার এটা তোমরা দেখেছো ফ্রি ফিল্ডে, হয়তো দেখেছো, কিন্তু ওখানে অফকোর্স কন্টিনিউয়াস বলে সেটা হয়তো নট ক্লিয়ার, বাট আই থিঙ্ক এটা দেখেছো যে এ ড্যাগার কে এ মাইনাস কে, এটা দেখেছো এমনি করে, এটা কন্ডিশন আছে। তো সেটাই এখানে হচ্ছে, যে কে জায়গায় এন আছে, তো এখানে ফাই ড্যাগার -n - m মানে হচ্ছে, বা উল্টো যদি আমরা এটাকে ফাই ড্যাগার nm লিখি, তো ফাই ড্যাগার nm মানে হচ্ছে ফাই অফ -n - m। ঠিক আছে, তো এটা স্যার, অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্যার আগের লাইনে যেখানে n আর m টাকে -n - m করলেন, তো z বার টু দি পাওয়ার মাইনাস অফ n মাইনাস h কি করে হলো? কারণ একটা তো প্লাস n হওয়া উচিত, কারণ n টাকে -n করছেন। হ্যাঁ, সেটা তো, তাই জন্য তো -n - h টা n - h হয়ে গেল, ও সরি সরি, আমি একটা মাইনাস দেখি। মানে ওকে আমি তো ওকে, h টাকে করছি না, শুধু n টাকে করছি, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি একটা মাইনাস দেখি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো তুমি তো এই যে রেডিয়াল কন্ট্রানজিশনে যে ড্যাগার, মানে এই যে ডেফিনিশনটা ছিল ফাই ড্যাগারের, সেটা সেটা নট সারপ্রাইজিং, মানে সেটা এই মোড এক্সপ্যানশন টার্মস এর যে নর্মালি যে ড্যাগার হয় সেটাই হয়েছে। সো দিস ইজ ভেরি, তার মানে এই রেডিয়াল কন্ট্রানজিশনটা মানে ইটস নট মিস্টিরিয়াস, ইটস এ স্ট্যান্ডার্ড জিনিস, কিন্তু এটা জেড কোঅর্ডিনেটসে করা হয়েছে, আর কিছু না। ওকে,
এবার এরকমই একটা we did it for any primary field, this can be done for any field, মানে primary না হলেও we can do it for quasi primary fields also. তো তো we can in particular যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিল্ড আমাদের সেটা হচ্ছে TZ আর TZ বার। হ্যাঁ, এবার TZ যখন আমরা মোড এক্সপেনশন লিখবো তখন TZ মনে রাখতে হবে TZ টা হচ্ছে h equal to 2 আর h bar equal to 0, মানে এটা অনলি z এর ফাংশন, z বারের ফাংশন নয়। তাহলে আমরা এটার মোড এক্সপেনশনটা জাস্ট লাইক পাই এর জন্য লিখেছি সেটাই লিখবো, কিন্তু z বারটাকে সাবট্রাক্ট, z বার থাকবে না কারণ t টা z এর ফাংশন নয়, জাস্ট সরি t টা শুধু z এর ফাংশন। তো তাই জন্য আমরা এখানে লিখবো n টাইমস আর ওটার কোঅর্ডিনেটস কে লিখবো ln, আর ln টু দ্য পাওয়ার z টু দ্য পাওয়ার মাইনাস n মাইনাস 2, 2 কারণ h এর ভ্যালুটা হচ্ছে 2 তাই জন্য এটা -2 লেখা আছে। এন্ড সিমিলারলি t বার যেটা z বার আছে সেটাকে আমরা লিখবো একই ভাবে যে দিস থিং l বার n z বার টু দ্য পাওয়ার মাইনাস n মাইনাস। Okay, so this is the way we are going to write the mode expansion of the t. আর what we will see is that and this n is so উপরেও এই n গুলো সব integer, so we can write this as n belongs to integer, and these lns will be the most important objects that in this thing, because এই lns গুলোই হচ্ছে বেসিক্যালি, কারণ দেখো এই ln গুলো কি অ্যাকচুয়ালি, তো তুমি যদি এটা তো তুমি বেসিক্যালি কি করেছো, লরা এক্সপ্যানশন করেছো z টাকে around z equal to 0 লরা এক্সপ্যানশন করেছো t ফিল্ডে। তো আমরা ln টাকে বার করতে পারি, যদি আমরা ফর্মালি আমরা লিখতে পারি ln টাকে t of z z to the power of n plus 1 integral over a closed loop dz, right? কারণ এটাই তো ln, কারণ তুমি যদি ln টা হচ্ছে, তুমি যদি ln চাও তাহলে তোমাকে 1/z তোমার কচি রেসিডিউ থিওরেম ইউজ করতে হবে। তো ln টাকে তুমি মানে ln বাই z নিতে হবে, তো ln বাই z করতে গেলে n plus 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো z into n plus z to power n plus 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে ln বাই z হয়ে যাবে, তারপরে ইন্টিগ্রেট করলে এটা 1/2 পাই দিয়ে ডিভাইড করলে তাহলে এটা ln দেবে, রাইট? এটা একটা ফর্মাল এক্সপ্রেশন করেছি, আর এই ইন্টিগ্রেশনটা হচ্ছে अराउंड z equal to 0, তাই না? কিন্তু দেখো এটা সাম কন্ট্যুর সি এর উপরে করা হচ্ছে। কিন্তু দেখো এবার রেডিয়াল কোয়ান্টাইজেশনে আমরা বলেছি যে আমরা যে কনস্ট্যান্ট আর সার্কেলস গুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টাইম সাইজ। তো বেসিক্যালি এই জিনিসটা ইফেক্টিভলি এটা যেটা হবে সেটা হচ্ছে তোমার মানে দিস ইজ দি এই যে zn+1, এই zn+1 টা কি আমরা বলতে পারি যে zn, হ্যাঁ এটা 2 পাই i হবে না 2 পাই, ওটা কি লিখেছেন? 2 পাই i হবে। ওকে, আমি i লিখেছি আসলে, কারণ ওই রেসিডিউ থিওরেম লাগালে তো এটা রেসিডিউটা দেবে। তো tz এর এটা রেসিডিউ হচ্ছে ln, ওইভাবে বলছি। এবার দেখো এই আমরা বলেছিলাম যে আগে আমরা বলেছিলাম যে ফর যদি একটা এপসাইলন আরবিট্রারি এপসাইলন z ট্রান্সমিশন করো, তো তার করেসপন্ডিং চার্জ এই জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার দ্য কনস্ট্যান্ট টাইম স্লাইস dz এর ইন্টিগ্রেশন ওভার কনস্ট্যান্ট টাইম স্লাইস অফ এপসাইলন z dz কনস্ট্যান্ট টাইম স্লাইস, রাইট? এটা হচ্ছে এপসাইলন z, এটা হচ্ছে চার্জ, করেসপন্ডিং চার্জ। কিন্তু এবার যেহেতু এখানে কনস্ট্যান্ট টাইম স্লাইস মানে তোমার কনস্ট্যান্ট টাইম স্লাইসটাই হচ্ছে সার্কেল, তো তার মানে এই কনস্ট্যান্ট টাইম স্লাইস মানে হচ্ছে এটা বেসিক্যালি জাস্ট একটা লুপ, এটা অফ কনস্ট্যান্ট মানে অফ এনি mod c equal to r সাম এটা আমরা লিখতে পারি এপসাইলন dz। তো ইন পার্টিকুলার যদি আমরা বার করতে চাই, আমরা তো জানি যে এপসাইলন z কে এক্সপ্যান্ড করা যেতে পারে, যে এপসাইলন n টাইমস z টু দ্য পাওয়ার n+1 এইভাবে করে আমরা এক্সপ্যান্ড করেছিলাম এপসাইলন z টাকে। তো যদি আমরা এপসাইলন z টাকে এইভাবে এক্সপ্যান্ড করি তাহলে আমরা তো এই যে nth টার্ম যেটা আছে সেটাকে আমরা ln বলেছিলাম, এটা হচ্ছে এপসাইলন z যখন z টু দ্য n+1 হবে সেটা হচ্ছে ওই nth মানে ওই এই পার্টিকুলার করেসপন্ডিং এপসাইলন মানে কি বলবো, তো আমি বলতে চাইছি যে এই যে zn+1 টা আছে এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে এই এপসাইলন z এর nth মোড, বুঝতে পারছো? আর এইটা যখন zn+1 ছিল তো তার করেসপন্ডিং জেনারেটরটা আমরা বলেছিলাম ln, এটা ছিল zn+1 del z করে লিখেছিলাম ln টা। তো ওই একই ভাবে
এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি তার করেসপন্ডিং জেনারেটর অন দি হিলবার্ট স্পেস। এটা ছিল zn+1 del z টা ছিল বিরাসের স্পেস টাইমের উপরে জেনারেটর, আর এই জিনিসটা হবে এই কনজার্ভ চার্জ, নয়থার চার্জ অ্যাসোসিয়েটেড উইথ এপসাইলন। তো সেটা হচ্ছে তার করেসপন্ডিং, এটা বেসিক্যালি বলছি যে এটা হচ্ছে কনজার্ভ চার্জ corresponding to epsilon z equal to z times n+1. তো বেসিক্যালি এই যে ln গুলো হচ্ছে সেটা হচ্ছে দ্য জেনারেটর অফ দোজ কনফর্মাল ট্রান্সলেশনস, রাইট? তো এবার আমরা দেখেছিলাম যে n equal to 0, এই কেসে আমরা দেখেছিলাম যে L0, L1 আর L-1, and similarly L0 bar, L1 bar আর L-1 bar, এইগুলো ছিল গ্লোবাল কনফর্মাল ট্রান্সলেশন, ঠিক আছে? তো তার করেসপন্ডিং এখানে L0, L1, L-1, L0 বার, L1 বার, L-1 বার, এইগুলো হবে মানে হিলবার্ট স্পেসের উপরে চার্জেস, জেনারেটরস অফ গ্লোবাল কনফর্মাল ট্রান্সলেশন। আর আমরা যেটা বললাম যে গ্রাউন্ড যে ভ্যাকুয়াম স্টেট আছে, সেই ভ্যাকুয়াম স্টেট হ্যাজ টু বি ইনভেরিয়েন্ট আন্ডার অল দিস সিমেট্রিজ। সো therefore it follows from here যে ভ্যাকুয়াম স্টেট L0 0 is equal to L1 0 equal to L-1 0 equal to L0 bar 0 equal to L1 bar 0 equal to L-1 bar 0, এগুলো সব 0, বিকজ এগুলো সিমেট্রিজ, এটা গ্লোবাল সিমেট্রি জেনারেট করে। তো তাই জন্য এটা বাকি এলএন গুলো কি হবে সেটা আমরা বার করতে পারি ওই যেভাবে ফাই এর অ্যাকশনটা নিয়েছিলাম, যে টি অফ জেড যদি আমরা এই জিনিসটা নিই, টি অফ জেড 0, হ্যাঁ, এই জিনিসটা হবে জেড টু দ্য পাওয়ার মানে ln টাইমস জেড টু দ্য পাওয়ার -n-2 অ্যাক্টিং অন দ্য ভ্যাকুয়াম, এটা হচ্ছে জিনিসটা। এবার এই যে স্টেটটা হবে লিমিট জেড গোজ টু 0, ঠিক আছে? এটা যদি ওয়েল ডিফাইন হতে হয় তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে সো অ্যাকচুয়ালি মোর কারেক্টলি এটা নয়, তো লেটস ফরগেট দিস। তো টিজেড 0 টা ওয়েল ডিফাইন নয়। যদি আমরা এই জিনিসটা করি যে টি অফ জেড, এটার 1 পয়েন্ট ফাংশন গ্রাউন্ড স্টেটের মধ্যে, এটা আমরা জানি 0 হতে হবে, কারণ এটা একটা প্রাইমারি ফিল্ড, তো এটা 1 পয়েন্ট ফাংশনটা 0 হতে হবে। তো যদি এটার 1 পয়েন্ট ফাংশন 0 হতে হয় তাহলে আমরা জানি যে যদি আমরা লিখি সাম ওভার n 0 ln ওভার z টু দ্য n+2 0, এটা 0 হতে হবে, ঠিক আছে? আর এইটা 0 হবে যদি আমরা জাস্ট এটা ইম্পোজ করি যে ln acting on the vacuum is 0 for n greater than equal to 0, মানে এখান থেকে যদি আমরা দেখি, so this will be enough to impose যে তোমার n greater than equal to 2, এটা যদি ইম্পোজ করি তাহলে আমরা দেখতে পারবো যে মানে আমি কি বলতে চাইছি, n greater than equals to -2 সম্ভবত, কারণ n+2 greater than equals to 0 হবে আই থিঙ্ক। হ্যাঁ, n greater than equal to n greater than -2 actually, n greater than -2, হ্যাঁ, কারণ তো n greater than জিরোটা থাকবে। n greater than -2 যদি করি তাহলে এইটা অটোমেটিক স্যাটিসফাই হবে। এটা কেন এটা অটোমেটিক স্যাটিসফাই হবে, কারণ যদি এই ln অ্যাক্টিং অন দ্য 0 0 নিই না ফর n greater than -2, তাহলে আমরা কি দেখেছি যে l ড্যাগার n এটা হচ্ছে l - n, তাই তো? তো এই যে সামেশনটা আছে, এখানে তো সামেশন আছে, তো যদি আমরা এখানে n greater than 2 থেকে n greater than -2 থেকে নিই তাহলে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, সরি, আমি জাস্ট লেট মি ফিনিশ দিস। তো এখানে এই জিনিসটা হবে যে L0 0 ওভার z স্কোয়ার প্লাস 0 L1 0 ওভার z কিউব প্লাস হায়ার অর্ডার থাকবে, আর এখানে আর প্লাস এদিকে থাকবে L-1 0 0 বাই এটা কত হবে z টু দ্য পাওয়ার 1 প্লাস বাকিগুলো যে L-2 অ্যাক্টিং অন 0 বাই z টু দ্য পাওয়ার 0 প্লাস ডট ডট ডট, ঠিক আছে? এবার যদি আমরা ফার্স্ট অফ অল এই তিনটে তো 0, এইগুলো সব 0,
কারণ এটা সিমেট্রি, L0 অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট 0, তো এই তিনটে গুলো 0। তো তাহলে আমাদের শুরু করতে হবে জাস্ট ফ্রম 2। তো এগুলো এমনিতেই 0 বিকজ অফ সিমেট্রি। হ্যাঁ, কিন্তু এখানে এটা হচ্ছে যে L2 অ্যাক্টিং অন 0 ওভার Z টু দ্য 4 প্লাস L3 অ্যাক্টিং অন Z টু দ্য 5 0 প্লাস ডট 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 হবে, আর এখানে হবে L-2 L-3 0 এন্ড সো অন, রাইট? এই সমস্যা। এবার এখানে 0 আছে। হ্যাঁ, এবার আমাদেরকে সবগুলো অ্যাক্টিং অন 0 0 করতে হবে না। তার কারণ হচ্ছে যদি আমরা L2 L3 অ্যাক্টিং অন 0 0 করে দিই, L2 অ্যাক্টিং অন 0 0 L3 অ্যাক্টিং অন 0 0 এটা করে দিই, তাহলে এইটাও অটোমেটিকলি 0। তার কারণ হচ্ছে L2 ড্যাগার হচ্ছে L-2, L3 ড্যাগার হচ্ছে L-3। বুঝতে পারছো? তো L2 অ্যাক্টিং অন 0 যদি 0 হয়, তাহলে L-2 অ্যাক্টিং অন 0টাও 0 হবে। তো তাই জন্য এটা অটোমেটিকলি 0 হয়ে গেল। স্যার আমরা কোনগুলোকে জিরো করলাম একবার বলবেন? হ্যাঁ, আমরা যেটাকে 0 করছি সেটা হচ্ছে অল পজিটিভ L, মানে ফার্স্ট অফ অল L-1 অ্যাক্টিং অন 0, L0 অ্যাক্টিং অন 0, আর L+1 অ্যাক্টিং অন 0, এটা 0 বিকজ অফ সিমেট্রি। হ্যাঁ, মানে এই গ্রাউন্ড স্টেটটা, সরি ভ্যাকুয়ামটা ইনভেরিয়েন্ট আন্ডার দ্য গ্লোবাল কনফর্মাল ট্রান্সমিশন। এটার উপরে we have to also impose যে Ln acting on 0 is 0 for n greater than 2। ঠিক আছে, কারণ যদি n greater than 2 এর জন্য এটা 0 হয়, তাহলে এই জিনিসটা মানে তাহলে তোমার ওই এটা অটোমেটিকলি ট্রু, এটা অটোমেটিকলি ট্রু। ওটা ব্রাজিরো টিজেড লিখেছেন K0? হ্যাঁ, ব্রা0 TZ K0, কারণ এটা আমরা জানি যে একটা ফিল্ড, একটা CFT তে 1 পয়েন্ট ফাংশন অফ দ্য স্ট্রেস টেন্সর উইল বি 0। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এটা পাচ্ছি যে Ln acting on the ground states গুলো 0 for n greater than 2, and then এটা অটোমেটিকলি এটা ট্রু হয়ে যায়। এই কন্ডিশনটা অলরেডি এটা এটা এখান থেকেও আসছে যে মানে আমরা যখন যখন ফাই এর জন্য করেছিলাম, তখন একটা প্রাইমারি ফিল্ডের জন্য করেছিলাম, তো প্রাইমারি ফিল্ডের জন্য আমরা যেটা এটা এটা এই স্টেটটা ওয়েল ডিফাইন হওয়ার জন্য আমরা এখান থেকে পেয়েছিলাম যে ফাই এন এমটা 0 হবে ফর n প্লাস h গ্রেটার দ্যান 0, তাই তো? বাট দ্যাট জাস্ট মিনস যে n+2, আমাদের কেসে এটা n+2, n+2 গ্রেটার দ্যান 0। তো সেটা হচ্ছে n গ্রেটার দ্যান -2, আর এটা এইখানে আমরা কন্ডিশনটা পাচ্ছি যে n গ্রেটার দ্যান -2 মানে হচ্ছে n ইকুয়াল টু -1 0 +1 and n গ্রেটার দ্যান 2। তো এটা তো অলরেডি ট্রু বিকজ অফ দ্য গ্রাউন্ড স্টেট প্রপার্টিজ, মানে বিকজ অফ সিমেট্রি। আর এটা ইম্পোজ করে দিচ্ছি সো দ্যাট এই উপরে পুরো সবগুলো 0 হয়ে যায়। এটা করলে এটা অটোমেটিকলি স্যাটিসফাই হয়ে যায় যে TZ এর 1 পয়েন্ট ফাংশনটা 0, সো ইট ইজ কনসিস্টেন্ট with the demand of conformal invariance. Sir, in the previous slide you have written L2 K0 0 L3 K0 0 and then you have written L2 dagger equal to what you have written? যদি L2 ড্যাগারটা L-2 হবে, কারণ আমরা একটু আগে দেখলাম যে ফাই এন এম ড্যাগারটা ফাই এন এম ড্যাগার যেটা ছিল সেটা ফাই n - m ছিল, রাইট? ফাই n - m ছিল ফাই এন Yes. ড্যাগারটা হ্যাঁ, তো যদি এটা L এর জন্য করি তাহলে Ln ড্যাগারটা L-n করে হবে। So L3 dagger will be L-3. L-3, হ্যাঁ। সো দ্যাট ইজ ওয়াই যদি আমরা এই পুরো সামেশনটাকে 0 করতে চাই, কোথায় গেল এখানে যে পুরো Sir, I think- L2 K0 0 L3 K0 0 ওই জায়গাটা একবার যাবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই এই জিনিসটা এখানে যে এটাকে ইম্পোজ করতে হবে 0। তো এটা যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এখানে L2 L3 সব আসবে আর L-2 L-3 আসবে। তো যদি আমরা L2 অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট, L3 অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট এগুলো সব 0 করে দিই, তাহলে সব টার্মসই 0 হয়ে যাবে। তো সেটাই বলছি। তো আমরা যে কন্ডিশনটা ইম্পোজ করলাম এখানে ফর প্রাইমারি ফিল্ডস এর জন্য যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে ফাই nm অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট 0 ফর n প্লাস h গ্রেটার দেন 0, সেটা h টা যদি 2 হয় তাহলে এটা হবে n গ্রেটার দেন -2। এবার আমি বলছি যে n গ্রেটার দেন -2 এর মধ্যে n ইকুয়াল টু -1, n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু +1 টা ইজ আ কন্ডিশন যে ওই গ্রাউন্ড স্টেটটা হচ্ছে, সরি ভ্যাকুয়ামটা হচ্ছে ইনভেরিয়েন্ট আন্ডার দ্য সিমেট্রিজ, কারণ L-1 L0 L+1 টা হচ্ছে সিমেট্রি জেনারেটরস। ঠিক আছে, তো সেটা অটোমেটিক হয়ে গেল। তারপরে পড়ে থাকলো n ইকুয়াল টু 2 3 4 5 and so on। তো সেটা আমাদেরকে ইম্পোজ করতে হবে on the vacuum। So therefore we get that the vacuum satisfies these conditions, যে all together we get that vacuum satisfies
ln acting on this is 0 for n greater than equal to minus 1, n greater than equal to minus 1. আর এটার মধ্যে -1 0 +1 টা is a statement of symmetry, আর বাকিগুলো হচ্ছে definition of the grounds of the vacuum. যে পুরো, so this is how you define the vacuum. So this is like the statement যে তোমার যে ফক্স স্পেসে যেটা হচ্ছে, ফক্স স্পেসে যে a dagger যেখানে তোমার একটা তোমার একটা তো তোমার আমরা ফক্স স্পেস কিভাবে তৈরি করি যখন ফ্রি ফিল্ড থিওরি করি, তো আমরা গ্রাউন্ড স্টেট নিই, তারপরে আমরা বলি যে a acting on the ground state 0 আর a dagger কমিউটেটরটা 1, তারপরে আমরা a dagger এটা হচ্ছে ভ্যাকুয়ামের এটা, আর তারপরে আমরা স্টেজ গুলো কিভাবে তৈরি করি সেটা আমরা করি a dagger acting on k, তারপরে a dagger square acting on ground state and so on, right? তো এইভাবে করে আমরা সব স্টেজ গুলো তৈরি করি যে a dagger square, তো এগুলো হচ্ছে সিঙ্গেল পার্টিকেল স্টেজ, ডাবল পার্টিকেল স্টেজ, টু পার্টিকেল স্টেজ এন্ড সো অন, ঠিক আছে? তো সেইভাবে এটার অ্যানালগ যে a acting on the state 0, এটার ফর অল k, এটার অ্যানালগটা হচ্ছে এখানে এই যে ইনফাইনাইট কন্ডিশন যে ln acting on the 0 is the 0, আর তারপরে আমরা যে অন্য স্টেজ গুলো তৈরি করতে পারবো, ওই অন্য স্টেজ গুলো আমরা অ্যাকচুয়ালি তৈরি করতে পারি এইভাবেও যে তো এখানে যে 0 আছে এটা অ্যাকচুয়ালি মানে আমরা অন্য স্টেজ শুধু 0 উপরে তৈরি করি না, আমরা মোমেন্টাম k স্টেট নিই আর তার উপরে a dagger অ্যাড করতে পারি, রাইট? তো k স্টেট নিয়ে তারপরে 1 পার্টিকেল স্টেট, 2 পার্টিকেল স্টেট এভাবে তৈরি করতে পারি। তো এই যে k স্টেটটা আছে এটার অ্যানালগ হচ্ছে এখানে h বার, বুঝতে পারলে? যে এখানে গ্রাউন্ড স্টেট আছে আর গ্রাউন্ড স্টেট তোমার আবার কে স্টেট মানে তোমার একটা মানে ইউ ক্যান হ্যাভ আ স্টেট উইথ সাম মোমেন্টাম। তো এখানে আমাদের যে স্টেজ গুলো হবে সেই স্টেজ গুলো হচ্ছে গ্রাউন্ড স্টেট, আর তারপরে আমরা কি কি স্টেজ পেয়েছি সেটা হচ্ছে ওই এইচ বার, যে প্রাইমারি স্টেজ গুলো আছে ফর ডিফারেন্ট এইচ, ঠিক আছে? আর তারপরে এই যে আমরা যে a dagger স্কোয়ার, a dagger কিউব যে সব দিয়ে হিট করতে পারি, সেটার মানে হচ্ছে এখানে আমরা এই যে স্টেজ গুলো আছে তার উপরে আমরা হিট করব l - n, মানে l-2 acting on the ground state, l-2 acting on h bar and so on. তো এরকম করে আমরা তৈরি করব অল পসিবল স্টেটস। তো আমাদের স্টেজ গুলো যেটা তৈরি হবে সেটা হচ্ছে h bar and l-n h bar, যেখানে n টা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এটা আমরা দেখবো আরো ডিটেইলে, আমি জাস্ট আগে থেকে বলছি, but we will see that these are the various states. So l-n তারপরে আরো লিখতে পারি l-1 n-2 acting on h bar and so on. তো এখানে ইনফাইনাইট কাইন্ড অফ স্টেটস আমরা তৈরি করতে পারি। সে কিভাবে করলাম যে h বার প্রাইমারি স্টেটস উপরে ln টা l-n টা অ্যাড করে আমরা, তো বাট এটা আমি আবার we will come back to this, আমি জাস্ট আগে I'm just going আমি আগে যা বলবো সেটা আগে থেকে অ্যান্টিসিপেট করছি, বাট we will see what this means, but আমি জাস্ট বলছি যে this is how you will construct all the states of this Hilbert space, যে তোমার যে বেসিক যে স্টেট গুলো হবে সেটা হচ্ছে h বার। এবার গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে জাস্ট h = 0 h বার = 0, ঠিক আছে? ভ্যাকুয়াম মানে হচ্ছে জাস্ট h = 0 h বার = 0, এইভাবে ভাবতে হবে। কারণ বেসিক্যালি আমরা কিভাবে স্টেট তৈরি করেছি, h বারটা তৈরি করলাম কিভাবে, h বারটা আমরা তৈরি করলাম হচ্ছে phi h বার acting on the ground state, তাই তো, acting on the vacuum, হ্যাঁ? তো আমরা যদি h = 0 h বার = 0, তো সেটা মানে হচ্ছে আইডেন্টিটি অপারেটর। তো আইডেন্টিটি অপারেটর অন দ্য ভ্যাকুয়াম মানে হচ্ছে ভ্যাকুয়াম। তো তাই জন্য এই নোটেশনটা আমরা ভ্যাকুয়ামের জন্য ইউজ করতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে ভ্যাকুয়ামের জন্য h = 0 h বার = 0। Sir, phi h bar, how it becomes identity operator? No, You are if setting h is equal, so if h is equal to 0 and h bar equal to 0, then that means that phi does not transform at all. So if something has h equal to 0 and h bar equal to 0, it does not transform under any transformation. So that we call an identity operator, because it is not changing at all under any transformation. Because what did we say phi? How does phi transform? Under a conformal transformation, phi transform Okay. like phi h bar is del z prime del z to the power of -h times del z bar prime del z bar to the power of -h bar phi h bar, right? This is how it transforms. But if h was 0 and h bar is 0, then under any conformal transformation phi 0 0 is equal to phi 0 0, right? So this is the property of the identity operator. So we can say that the identity operator is a primary operator with h equal to 0 and h bar equal to, right? Because it does not its identity does not transform.
and that so we can say that the যেটা আমরা ground state বললাম vacuum, so vacuum কে আমরা বলতে পারি as just identity acting on vacuum, যেখানে এটা হচ্ছে h equal to 0, h bar equal. Okay, so therefore মানে এটা আমরা just notation formal ভাবছি, তাহলে আমরা বলতে পারি যে ভ্যাকুয়ামটাকে আমরা বলবো 0 0 0 মানে h equal to 0, h bar equal to 0, আর জেনারেল প্রাইমারি স্টেট হচ্ছে h bar. ঠিক আছে, তো যখনই আমরা বলবো 0 0 তার মানে হচ্ছে যে তোমার ওটা ভ্যাকুয়াম. Okay, sir. Okay. Okay, so now we will come back to this, how you construct this safe, but I was just so right now the point where we are, we know two things. One is that you have these primary states h h bar, one of them is the ground state which is 0 0, and then this particular 0 0, this state ln acting on this state 0 0 is equal to 0 for n greater than -1, greater than equal to -1. And then we in particular this L-1 acting on this ground state, L0 acting on the ground state, and L+1 acting on the ground state. These are all 0. And this 0 means this is the statement that the ground state or the vacuum state is invariant under global conformal transformations. It's invariant under global conformal transformations. So this is a statement of symmetry. Okay, so now let's go back to some other things. Okay, so now the next step what we will try to figure out is that we know যে এই যে ln গুলো আছে, যে স্মল ln গুলো যেটা স্পেস টাইম জেনারেটরস, এটা একটা অ্যালজেব্রা স্যাটিসফাই করছিল, যে ln lm কমিউটেটর এটা ছিল n - m টাইমস ln + m, রাইট? এটা আমরা উইথ অ্যালজেব্রা বলেছিলাম, উইথ অ্যালজেব্রা। আর আমরা বললাম যে এটা করেসপন্ডিং যে হিলবার্ট স্পেসে যে চার্জ গুলো হবে সেটা হচ্ছে ক্যাপিটাল ln ক্যাপিটাল lm। তো এটার কমিউটেটর এটা কি হবে, এটা আমাদের বার করতে হবে। এটা কি এটা হবে নাকি সামথিং এলস হবে, সেটা বার করতে হবে, ঠিক আছে? বাট এটা কিভাবে বার করব সেটাতে আমরা এখন নেক্সট আসছি, কারণ এলএনটা কি, এলএনটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড অপারেটর। হ্যাঁ, স্মল এলএন এগুলো কি বলছিলেন আপনি? আর স্মল এলএন আর ক্যাপিটাল এলএন এর ডিফারেন্সটা? স্মল এলএনটা হচ্ছে এই যে আমরা যে স্পেস টাইম ট্রান্সফরমেশনটা করলাম, z প্রাইম ইজ z প্লাস এপসাইলন z। তো এখান থেকে আমরা এটাকে যদি সাম ওভার n zn প্লাস 1 প্লাস এপসাইলন n এমনি করে লিখি, তাহলে স্মল এলএনটা হচ্ছে এই zn প্লাস 1 ডেল z এরকম করে লিখেছিলাম। তো যদি তো সেটা একটা অ্যালজেব্রা স্যাটিসফাই করছিল, যেটাকে আমরা বিট অ্যালজেব্রা বলেছিলাম, যে ln lm কমিউটেটর বিট অ্যালজেব্রা স্যাটিসফাই। এবার এটা হচ্ছে স্পেস টাইম জেনারেটর, মানে কনফর্মাল ট্রান্সফরমেশনে ইনফাইনিটেসিমাল ট্রান্সফরমেশনে স্পেস টাইম জেনারেটর। এবার এই অ্যাকশনটা যখন হিলবার্ট স্পেস উপর অ্যাক্ট করছে, সেটা ওই নর্থার্স থিওরেম থেকে আমরা জানি যে এটা জেনারেটর হবে z টু দ্য n প্লাস 1 tz। এই জিনিসটা কেন এইটা হবে, তার কারণ হচ্ছে এই মানে রেডিয়াল কোয়ান্টাইজেশনে এটাই হচ্ছে তোমার মানে এই মানে একটা এই কন্টুর ইন্টিগ্রালটাই হচ্ছে কনস্ট্যান্ট টাইম, একটা কনস্ট্যান্ট টাইম স্লাইসে ইন্টিগ্রেশন। তার কারণ হচ্ছে আমাদের স্পেসটাই হচ্ছে ওই সার্কেল হচ্ছে স্পেস, তাই না? তো এই জিনিসটা হচ্ছে তোমার চার্জ করেসপন্ডিং টু এই qn টা হচ্ছে করেসপন্ডিং টু এপসাইলন z ইকুয়াল টু zn প্লাস 1। তো এপসাইলন z ইকুয়াল টু zn প্লাস 1 এর জন্য করেসপন্ডিং চার্জ হচ্ছে qn, সেটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? তো যদি এটা চার্জ হয় তাহলে এই জিনিসটা হচ্ছে জেনারেটর অফ কনফর্মাল ট্রান্সফরমেশন অন দ্য হিলবার্ট স্পেস। কারণ আমরা জানি যে কনজার্ভ চার্জটাই হবে জেনারেটর অফ কনফর্মাল ট্রান্সফরমেশন। তো তাহলে qnটাই হচ্ছে জেনারেটর, এটাকে আমরা ln বলেছিলাম, এটাই হচ্ছে ln বেসিক্যালি, কারণ এটা যদি মোর এক্সপেনশন করি তাহলে এটাই ln, তাহলে এটাই হচ্ছে ln। তো তাহলে স্টেটমেন্টটা হচ্ছে lnটা হচ্ছে জেনারেটর অফ কনফর্মাল ট্রান্সফরমেশন অন দ্য হিলবার্ট স্পেস, আর স্মল lnটা হচ্ছে জেনারেটর অফ কনফর্মাল ট্রান্সফরমেশন অন স্পেস টাইম, অন টু ডিমেনশনাল স্পেস টাইম। হ্যাঁ, তো নর্মালি যদি একটা যেমনি ধরো পয়েন্কারে অ্যালজেব্রা ফর ইনস্টেন্স,
তো পয়েঙ্কারে অ্যালজেব্রা হচ্ছে স্পেস টাইমের ট্রান্সমিশন, কিন্তু যখন আমরা ওটাকে হিলবার্ট স্পেসে করব তো সেটা জেনারেট করবে ওই টি মিউ নিউ টি জিরো মোমেন্টাম অপারেটর হ্যামিল্টনিয়ান এগুলো সব। তো তার যে কমিউটেটরটা হবে দ্যাট হ্যাজ টু স্যাটিসফাই দ্য পয়েঙ্কারে অ্যালজেব্রা। হ্যাঁ, তো তোমার যদি একটা সিমেট্রি ট্রান্সমিশন থাকে তো তার যে জেনারেটরস গুলো হবে সেটা ওই জেনারেটরের যে অ্যালজেব্রাটা সেটা পয়েঙ্কারে অ্যালজেব্রা হতে হবে। হ্যাঁ, তো সেটা তুমি স্পেস টাইম রিপ্রেজেন্টেশন নাও নাকি হিলবার্ট স্পেসের রিপ্রেজেন্টেশন নাও, ইট হ্যাজ টু বি তোমার সেম অ্যালজেব্রা। মানে যেটা আমরা রোটেশন যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম করি, তো অ্যাঙ্গুলার মোমেন্টামে তো আমাদের একটা রোটেশন অ্যালজেব্রা আছে। তো রোটেশন যখন করি তখন আমাদের স্পেস টাইম, এটা যদি স্পেস টাইম জেনারেটর বার করি তাহলে এটা হচ্ছে ওই যে আর ক্রস পি করে যদি লিখি তো আহ, আহ, কি বলবো মানে স্যার তাহলে ওই স্মল এলিমেন্ট গুলো আপনার স্পেস টাইমের উপর যে কনফর্মাল এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, তার জেনারেটর ক্যাপিটাল এলিমেন্টটা হচ্ছে হিলবার্ট স্পেসের উপর যে হিলবার্ট স্পেসের উপরে, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু দুটোই জেনারেট করছে কনফর্মাল অ্যালজেব্রা। ঠিক আছে, তো যদি কনফর্মাল অ্যালজেব্রা জেনারেট করে তাহলে আমরা যে স্পেস টাইমে যে কনফর্মাল অ্যালজেব্রা পেয়েছিলাম সেটা ছিল এটা 2 ডিমেনশনে, এটা ছিল কনফর্মাল অ্যালজেব্রা। হ্যাঁ, 2 ডিমেনশনে এটাকে আমরা বিট অ্যালজেব্রা বলেছিলাম। তো কোশ্চেনটা হচ্ছে তাহলে এইটা কি উইল এই কোয়ান্টাম এই ফুল হিলবার্ট স্পেসে এই অ্যালজেব্রা কি এটা দেবে কিনা ln + n। এটা যদি দেয় তাহলে আমরা বলবো যে আমাদের যে ক্লাসিক্যাল যে অ্যালজেব্রা যে সিমেট্রি ছিল সেটা হচ্ছে এই বিট অ্যালজেব্রা, যে কনফর্মাল অ্যালজেব্রা সেটা কোয়ান্টাম থিওরিতে রিয়েলাইজ করতে পেরেছে, হিলবার্ট স্পেসে রিয়েলাইজ করতে পেরেছে। ঠিক আছে, কিন্তু যদি এই অ্যালজেব্রা স্যাটিসফাই না করে তার মানে আমরা বলতে পারি, তাহলে আমরা বলবো যে ওই কনফর্মাল অ্যালজেব্রাটা মানে একটা অ্যানোমালি আছে। অ্যানোমালি মানে হচ্ছে যে তোমার কোয়ান্টাম থিওরিটা ওই ওই কনফর্মাল সিমেট্রি প্রিজার্ভ করছে না। তো এটা ব্রেকিং হচ্ছে কনফর্মাল সিমেট্রি যদি এই মানে, আর যদি এটা ওটাই রিয়েলাইজ করার জন্য, ফর ইনস্টেন্স আমরা যদি এটা মানে পয়েঙ্কারে অ্যালজেব্রার জন্য করতাম, তো পয়েঙ্কারে অ্যালজেব্রার জন্য আমরা জানি যে এই জেনারেটরস গুলো কি, থ্রি ডিমেনশনে এই জেনারেটর গুলো কি আমরা জানি। ওটা ওই যে যেটা আমরা নিয়েছিলাম যে এমটাকে এম মিউ নিউ, এটা হচ্ছে তোমার মানে ওই যে 4x4 ম্যাট্রিক্স ফর্মে লিখেছিলাম, এইভাবে লেখা যেতে পারে। ওই 4x4 ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি তাহলে কমিউটেটরটা হচ্ছে যেটা পয়েঙ্কারে অ্যালজেব্রা দেবে যে এম মিউ নিউ কমা এম রো সিগমা, এই জিনিসটা হচ্ছে তোমার ইটা মিউ রো এন এম মিউ সিগমা প্লাস ডট ডট ডট। তো এটার এটা রিপ্রেজেন্টেশন আছে এটা। তা কিন্তু আমরা জানি যখন আমরা এটাকে হিলবার্ট স্পেসে অ্যাক্ট করব তখন এটা ওই m0i এগুলো হয়ে যাবে মোমেন্টাম অপারেটর এন্ড সো অন। হ্যাঁ, তো এটা এই যে অ্যালজেব্রাটা আছে পি আর এইচ এর যে অ্যালজেব্রা আছে সেটা এটা স্যাটিসফাই করতে হবে। তো সেখান থেকে আমরা জানি যে কোয়ান্টাম থিওরিতে মানে কোয়ান্টাম থিওরিতে লরেন্স ইনভেরিয়েন্স আছে। তো কোয়ান্টাম থিওরিতে লরেন্স ইনভেরিয়েন্স আছে সেটা স্টেটমেন্ট হচ্ছে যে তোমার এই যে করেসপন্ডিং জেনারেটরস আছে তার যে স্পেস টাইম, তার যে জেনারেটরস গুলো থাকবে নয়থার চার্জ থেকে যে জেনারেটর গুলো কনস্ট্রাক্ট করবো সেই জেনারেটর অ্যালজেব্রা হ্যাজ টু স্যাটিসফাই দিস অ্যালজেব্রা। ঠিক আছে, তো সেইভাবে আমরা এটা আমরা বলতে পারবো যে তোমার কোয়ান্টাম থিওরিতে ইজ লরেন্স ইনভেরিয়েন্ট। সেটা একটা স্টেটমেন্ট হচ্ছে এটা যে অ্যালজেব্রা স্যাটিসফাই করে, যে পয়েঙ্কারে অ্যালজেব্রা তোমার যে জেনারেটরস গুলো হবে এই জেনারেটর কিভাবে কনস্ট্রাক্ট করবো, নয়থার চার্জ দিয়ে কনস্ট্রাক্ট করবো। তো নয়থার চার্জ দিয়ে যে জেনারেটরস গুলো কনস্ট্রাক্ট করবো সেই জেনারেটরস এর অ্যালজেব্রাটা will be the same as the Poincare algebra. যদি ওটা হয় then we say that the theory has the quantum theory is invariant under Poincare invariance, Poincare transformations. ঠিক আছে, আর এটা সবসময় হয় যে Poincare invariance যেটা ক্লাসিক্যাল থিওরিতে Poincare invariance হয় সেটা কোয়ান্টাম থিওরিতে প্রিজার্ভ থাকে। যদি সেটা ব্রেক করে যায় তাহলে খুব ঝামেলা আছে। তাহলে কারণ তোমরা তো আই থিঙ্ক ওই গেট থিওরিতে গোস্ট এগুলো সব দেখেছো, তো ওইগুলো মানে ঝামেলা করবে যদি ব্রেক করে যায়। তো তো তাই জন্য তোমার মানে এই লরেন্স ইনভেরিয়েন্সটা প্রিজার্ভ করতেই হবে কোয়ান্টাম থিওরিটা। হ্যাঁ, তো এখানে আমরা দেখবো যে এই যে এলএন এলএম অ্যালজেব্রাটা আছে সেটা কি, দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ফাইন্ড, যে এলএন এলএম অ্যালজেব্রা কি হবে আর সেটা কিভাবে বার করবো সেটা আমরা এখন স্টাডি করবো। হাউ টু ক্যালকুলেট দিস এলএন এলএম কমিউটেটর, হাউ ডু ইউ ক্যালকুলেট দিস ইন দিস থিওরি। স্যার যদি এই ক্যাপিটাল এলএন এর কম্পিউটারটা যদি মানে প্রিভিয়াস এর সঙ্গে না মেলে, মানে স্মল এলএন এর, তাহলে আমরা কি স্টেটমেন্ট করতে পারি? না, তাহলে আমরা বলতে পারি যে ওই অ্যালজেব্রাটা মানে ব্রেক করছে, ওই অ্যালজেব্রাটা ব্রেক করছে। তো তার মানে কনফর্মাল ইনভেরিয়েন্সে একটা অ্যানোমালি আছে, যে কনফর্মাল সিমেট্রিতে একটা অ্যানোমালি আছে, কনফর্মাল অ্যালজেব্রাতে অ্যানোমালি আছে।
কিন্তু আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আমরা ওই অ্যানমলিটা থাকবে, কিন্তু অ্যানমলিটা শুধু থাকবে ফর n গ্রেটার দেন 2, মানে ওই গ্লোবাল পার্টে কোনো অ্যানমলি থাকবে না, গ্লোবাল পার্টটা একই থাকবে, কিন্তু অন্য পার্ট গুলো এই একটা এক্সট্রা সেন্ট্রাল মানে ওটাকে সেন্ট্রাল এক্সটেনশন বলে, অ্যালজেব্রাটা চেঞ্জ হয়ে যাবে। তো ওটাকে কনফর্মাল অ্যানমলি বলে ওই জিনিসটা, যে পুরো কনফর্মাল যে সিমেট্রি, যে 2 ডিমেনশন যে কনফর্মাল সিমেট্রি ছিল, যে এক্সটেন্ডেড কনফর্মাল সিমেট্রি ছিল, যে লোকাল কনফর্মাল ট্রান্সমিশন আন্ডারে যে ইনভেরিয়েন্সটা ছিল, সেটা will not be preserved in the quantum theory। হ্যাঁ, মানে ওটাতে একটা ব্রেকিং টার্ম থাকবে, ওই ব্রেকিং টার্মকে বলে সেন্ট্রাল এক্সটেনশন। তো সেটা প্রপোর্শনাল টু সেন্ট্রাল চার্জ হবে। আর অ্যাকচুয়ালি আমি জাস্ট এটা যেহেতু এত সব বলে দিয়েছি, তো আমরা এটাও বলতে পারি যে এই প্রবলেমটাই মানে অ্যাকচুয়ালি মানে ওটা প্রবলেম কোথায় ক্রিয়েট করে, প্রবলেম ক্রিয়েট করবে ইউনিটারিটিতে প্রবলেম ক্রিয়েট করতে পারে। কিন্তু যেহেতু আমরা এখন ইউক্লিডিয়ান ফিল্ড থেকে কাজ করছি, সেখানে ইউনিটারিটি সব ব্যাপার নিয়ে আমরা মানে আমরা লরেনজেন থিওরিতে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর ইনফ্যাক্ট এটা লরেনজেন থিওরিতে প্রবলেম ক্রিয়েট করেও। আর আমি যেটা বলেছিলাম যে স্ট্রিং থিওরিতে এটা মানে এই 2D CFT গুলো আসে। তো আমরা এই যে সেন্ট্রাল চার্জটা থাকবে, তো তার জন্য কি হবে যে স্ট্রিং থিওরিতে যদি তুমি ওই ইউনিটারিটিটাকে রাখতে হয়, তাহলে ওই তোমাকে সেন্ট্রাল চার্জটাকে কাটতে হবে, ক্যান্সেল করতে হবে। আর ওই ক্যান্সেলেশনের জন্যই স্ট্রিং থেকে তোমরা হয়তো শুনেছো যে ডিমেনশনটা 10 হয়। তো ওই ডিমেনশন 10টা এই জন্যই হয় যে ওই সেন্ট্রাল চার্জ এক্সট্রা টার্মটাকে কাটতে হবে। তো এক্সট্রা টার্ম কাটার জন্য ওটা তবেই কাটবে যদি ডিমেনশনটা 10 হয়। তো সেখান থেকে তোমার স্পেস টাইম ডিমেনশন উপরে একটা কনস্ট্রেন্ট এসে যায় যে স্পেস টাইম ডিমেনশনটা, তো স্ট্রিং থিওরিটা অনলি ওয়ার্কস ইন 10 ডিমেনশন। তো ওটা 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 হচ্ছে কনসিকুয়েন্স যে এই অ্যালজেব্রা আমরা চাইবো যে এই পুরো অ্যালজেব্রাটা প্রিজার্ভ থাকুক। তো সেটার জন্য আমরা কি হয় যে ওই এক্সট্রা টার্মটাকে কাটতে হয়, ওই এক্সট্রা টার্ম কাটার জন্য ডিমেনশনটা ফিক্স হয়ে যায়। তো এনিওয়ে, তো দ্যাট ইজ জাস্ট আ ডিফারেন্ট থিং। বাট হ্যাঁ, তো লরেনজেন থিওরিজ গুলোতে ওইটা এই প্রিজার্ভেশনটা দরকার। আর ওই প্রিজার্ভেশনটা যেহেতু দরকার, তাই জন্য so anyway, but যখন আমরা when we are not worried about Lorentzian theories, then the central charge term is fine. There is no problem with that. It only is a problem uh, when there are ghosts in your theory. তো স্ট্রিং থিওরিতে জাস্ট লাইক তোমাদের গেট থিওরিতে গোস্ট গুলো থাকে, মানে নেগেটিভ নর্ম স্টেটস, গোস্ট মানে নেগেটিভ নর্ম স্টেটস। তো ওই নেগেটিভ নর্ম স্টেটস ক্যান্সেল করতে গেলে, তো তোমরা হয়তো জানি না, তোমরা হয়তো এখনো হয়তো ওটাতে যাওনি, যে যখন তোমরা QCD বা এটা করবে, নন অ্যাবেলিয়ান গেট থিওরি করবে, তো নন অ্যাবেলিয়ান গেজ থিওরিতে তোমার গোস্ট থাকে, গোস্ট মানে নেগেটিভ নর্ম স্টেটস থাকে। আর ওই নেগেটিভ নর্ম স্টেটস গুলোকে কাটতে হবে, কারণ নেগেটিভ নর্ম স্টেট থাকা মানে ইউনিটারিটি লস্ট হয়ে গেছে। তো ওই নেগেটিভ নর্ম স্টেটস গুলো, কারণ নেগেটিভ নর্ম মানে প্রবাবিলিটিটা নেগেটিভ, প্রবাবিলিটি নেগেটিভ মানে তোমার প্রবলেম, কারণ এটা কোয়ান্টাম থিওরিতে প্রবাবিলিটি পজিটিভ হতে হবে। তো তাই জন্য তো নেগেটিভ নর্ম স্টেটস গুলো কাটতে হবে। আর ওই নেগেটিভ নর্ম স্টেটস তবেই কাটতে পারে যদি তোমার থিওরিতে গেজ ইনভেরিয়েন্স থাকে। তো তাই জন্য গেজ ইনভেরিয়েন্সটা কোয়ান্টাম থিওরিতে ব্রেক করতে পারে না, গেজ ইনভেরিয়েন্স হ্যাজ টু বি প্রিজার্ভ। তো স্ট্রিং থিওরিতে কি হয় যে এই যে কনফর্মাল ইনভেরিয়েন্স, সেটা আমরা মনে আছে বলেছিলাম যে যদি তুমি ওই যদি একটা নন ট্রিভিয়াল মেট্রিক্স সঙ্গে কাপল করো, তাহলে কনফর্মাল সিমেট্রিটা হচ্ছে ওই ডিফিওমরফিজম ক্রস ওয়াইলটাকে মানে গেজ ফিক্স করলে যেটা আছে সেটা হচ্ছে কনফর্মাল। এটা বলেছিলাম না আমরা, যখন ডিফিওমরফিজম ক্রস ওয়াইল সেটাকে গেজ ফিক্স করলে কনফর্মাল ইনভেরিয়েন্স আসে। তো তাই জন্য স্ট্রিং থিওরি এই যেটা স্পেস টাইম থিওরি, সেখানে তোমার এই কনফর্মাল ইনভেরিয়েন্সটা অ্যাকচুয়ালি একটা গেজ ইনভেরিয়েন্স। তো এই গেজ ইনভেরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, না হলে তোমার গোস্ট থাকবে, নেগেটিভ নর্ম স্টেটস থাকবে, আর থিওরিটা ইউনিটারিটি হবে না। তো তাই জন্য কনফর্মাল ইনভেরিয়েন্সটা প্রিজার্ভ করার জন্য তোমাকে ওই সেন্ট্রাল চার্জ টার্মটা যেটা আমি বললাম যে এক্সট্রা টার্ম, সেটা কাটতে হবে। আর ওটাকে কাটার জন্যই তোমার কন্ডিশনটা আসবে যে টোটাল ডিমেনশনটা 10 হবে। So anyway, that is completely different thing. But right now we will just see that এই ln commutator বার করলে we will get not this algebra, but we will get a slightly different. আমি যে আগে লিখে দিচ্ছি এই জিনিসটা, যে what is it that you are going to get. So the corresponding algebra that you will get is given by the following, যে ln, তো আমাদের এখানে ছিল ln lm commutator, এটা হচ্ছে স্পেস টাইম পার্টটা, এটা ছিল n - m টাইমস ln plus m, এবং ln বার lm বার এই জিনিসটা হবে n - m টাইমস ln plus m বার। আর আরেকটা হচ্ছে ln lm বার, এটা 0। ঠিক আছে, এই এখন আমরা পাবো ln lm কমিউটেটর, এই জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে
একই ফার্স্ট টার্মটা সেম n প্লাস m l m প্লাস n, কিন্তু এটার সঙ্গে একটা এক্সট্রা টার্ম থাকবে, সেটা হচ্ছে c বাই 12, সেটা হচ্ছে সেন্ট্রাল চার্জ, টাইমস n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডেল্টা n প্লাস m কমা 0। অ্যান্ড সিমিলারলি এটার জন্য একই জিনিস থাকবে, এই টার্মটা সেম থাকবে। তো what we will get here is this term. So let me write it down again. এটা আমরা দেখবো how to obtain, আমরা derive করবো এটা probably next class এ derive করবো, but right now I'll just write it down যে this will be giving you ln lm commutator is equal to n minus m ln plus m plus c by 12, c টা হচ্ছে central charge, times n into n square minus 1 delta n plus m 0। এটা কিভাবে ডিরাইভ করবো? ডেরিভেশনটা হবে যে অ্যাকচুয়ালি ln টা কি, ln টা হচ্ছে ইন্টিগ্রেশন অফ tz টাইমস zn প্লাস 1। হ্যাঁ, আর এদিকে থাকবে আবার আরেকটা ইন্টিগ্রেশন থাকবে tz বা tw টাইমস w টু দ্য m প্লাস 1। হ্যাঁ, এবার তারপরে আমরা ওপি এক্সপেনশন ইউজ করব, ওপি এক্সপেনশন ইউজ করে আমরা কচি রেসিডিউ থিওরেম ইউজ করে এটা ডিরাইভ করব। সো উই উইল সি দ্যাট হাউ টু ডু ইট। সো বাট এনিওয়ে, সো দিস ইজ হোয়াট ইউ গেট। ওকে, তার মানে এই যে এক্সট্রা টার্মটা আছে, দেখো n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 0 আর n ইকুয়াল টু -1 এর জন্য কেটে যায়, কারণ n ইকুয়াল টু 1 হলে এটা 0, n ইকুয়াল টু -1 এর জন্য এটা 0, আর n ইকুয়াল 0 হলে এটাকে কেটে যায়। অফকোর্স যদি n ইকুয়াল টু -m হয় তাও এটা কেটে যায়। হ্যাঁ, বাট অন্য n আর m এর জন্য এটা কাটে না, এই টার্মটা কাটে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে এই টার্মের সামনে কোনো অপারেটর নেই, যেমন এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, তো আমরা বলতে পারি এটার সামনে একটা আইডেন্টিটি অপারেটর আছে। ঠিক আছে, এটা একটা সামনে একটা আইডেন্টিটি অপারেটর আছে। আর সিমিলারলি এখানে ln বারও থাকবে, একই থাকবে n মাইনাস m l বার n প্লাস m, এই টার্মটা একই থাকবে। এটা আমরা ডিরাইভ করব, আমি জাস্ট আপাতত জাস্ট বলে দিচ্ছি যে ডেল্টা n প্লাস m কমা 0 আইডেন্টিটি অপারেটর। আমি বারবার আইডেন্টিটি লিখছি না, তো এটা মানে হচ্ছে যে এটা আইডেন্টিটি। অ্যান্ড ln lm কমিউটেটর 0, ln lm বার কমিউটেটর 0, ln কমা lm বার এই জিনিসটা 0। ঠিক আছে, এবার কি হয় যে নরমালি তোমার ধরো এই যে লি অ্যালজেব্রা যেটাকে বলে, তো লি অ্যালজেব্রা কি হয় যে li lj কমিউটেটর, এটা হচ্ছে fi jk lk, রাইট? এটাকে আমরা বলি লি অ্যালজেব্রা, রাইট? তো এবার যদি এটা লি অ্যালজেব্রাতে একটা এক্সট্রা টার্ম অ্যাড থাকে, ধরো ল্যামডা টাইমস আইডেন্টিটি অপারেটর, তাহলে এই টার্মটা যেখানে একটা আইডেন্টিটি মানে কি, আইডেন্টিটি মানে একটা অপারেটর যেটা সব এল এর সঙ্গে কমিউট করে, তাই না? যত এল আছে জেনারেটর তার সঙ্গে কমিউট করে, এটা হচ্ছে আইডেন্টিটি, মানে বেসিক্যালি কাস্টমাইজ অপারেটরের মতো, যেটা সব এটার সঙ্গে কমিউট করে। হ্যাঁ, ওরকম একটা অপারেটর, ওই অপারেটর যেটা সব এল এর সঙ্গে কমিউট করে, ওটাকে আমরা অনেক সময় বলি সেন্টার অফ দি অ্যালজেব্রা। সেন্টার অফ দি অ্যালজেব্রা মানে যেটা যে সেট অফ জেনারেটরস গুলো সব এটার সঙ্গে কমিউট করে, তো সেটাকে বলি সেন্টার অফ দি অ্যালজেব্রা। তো তাই জন্য যখন একটা লি অ্যালজেব্রা থাকে, যেটাকে একটা এটা হচ্ছে লি অ্যালজেব্রা, এই জিনিসটা হচ্ছে লি অ্যালজেব্রা, এটাকে যদি আমি এই সেন্টার দিয়ে, মানে আমরা কি করছি, আমি অ্যালজেব্রাকে চেঞ্জ করছি বাই সেন্ট্রাল টার্ম, মানে সেন্ট্রাল টার্ম মানে তোমার সেন্টার অফ দ্য অ্যালজেব্রার একটা টার্ম দিয়ে ওটাকে চেঞ্জ করছি। তাই জন্য এই টার্মটা যেখানে আইডেন্টিটি থাকে বা সেন্টার টার্ম দিয়ে চেঞ্জ করা হয়, এটাকে বলে সেন্ট্রাল এক্সটেনশন অফ দি অ্যালজেব্রা, সেন্ট্রাল এক্সটেনশন অফ দ্য লি অ্যালজেব্রা। ঠিক আছে, তো সেন্ট্রাল এক্সটেনশন মানে বুঝতে পারলে যে তোমার অ্যালজেব্রা, ধরো এটা হচ্ছে তোমার অ্যালজেব্রাটা, যদি ওটাকে আমি ওই এক্সটেন্ড করি বাই a term in which lies in the center of the algebra, মানে a generator which commutes with all other generators, যদি ওরকম একটা ওই সেট অফ টার্মস থেকে যদি ওটাকে অ্যাড করি ওই অ্যালজেব্রাতে, ওটাকে বলে সেন্ট্রাল এক্সটেনশন অফ দি অ্যালজেব্রা। ঠিক আছে, তো তাই জন্য এই টার্মটাকে বলে সেন্ট্রাল এক্সটেনশন অফ দ্য বিট অ্যালজেব্রা, আর এই অ্যালজেব্রাকে বলে বিরাসুর অ্যালজেব্রা। তো বিরাসুর অ্যালজেব্রা মানে কি, বিট অ্যালজেব্রা যেটা আছে, যেটা হচ্ছে এই পার্টটা, তার সঙ্গে একটা সেন্ট্রাল এক্সটেনশন টার্ম অ্যাড করছো, মানে একটা আইডেন্টিটি অপারেটর। কারণ ln এর টার্মসে যেটা সবার সঙ্গে কমিউট করেছে শুধু আইডেন্টিটি অপারেটর, কোনো আর কিছু এটা কমিউট করবে না। তো তাই জন্য এটা আইডেন্টিটি অপারেটর দিয়ে এক্সটেন্ড করলাম অ্যালজেব্রাটাকে। তো আইডেন্টিটি অপারেটর সেন্টার, মানে এই অ্যালজেব্রার সেন্টারে লাই করে, কারণ আইডেন্টিটি অপারেটর সবার সময় কমিউট করে। তো তাই জন্য এটাকে বলে সেন্ট্রাল এক্সটেনশন অফ দ্য বিট অ্যালজেব্রা, এন্ড দিস সেন্ট্রাল এক্সটেনশন অফ দ্য বিট অ্যালজেব্রা ইজ কল্ড দি বিরাসুর অ্যালজেব্রা। আর বিকজ এটা সেন্ট্রাল এক্সটেনশন, তাই জন্য এই সিটাকে আমরা যেটা সেন্ট্রাল চার্জ বলেছিলাম, তার একটা কারণ হচ্ছে এইটা, যে এটা সেন্ট্রাল এক্সটেনশনের পার্ট হিসেবে আসে, এই যে বিট অ্যালজেব্রা সেন্ট্রাল এক্সটেনশনে আসে বলে এটাকে সেন্ট্রাল চার্জ বলা। ওই সেন্ট্রাল টার্মটা এখান থেকে আসছে,
যে ওটা ওই বিট অ্যালজেব্রার সেন্ট্রাল এক্সটেনশনের কোফিশিয়েন্ট, ঠিক আছে। আর যেহেতু এই সিটা আসছে, আর সিটা আমরা মনে করো যে আমরা সিটা কিভাবে পেয়েছিলাম, টিটি ওপি তে সিটা কিভাবে পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম ওই তোমার ওই মানে দুটো অপারেটর খুব কাছাকাছি আসছে, ওই যে মানে কন্ট্যাক্ট টার্মস থেকে পেয়েছিলাম। তার মানে সিটা পুরোপুরি একটা কোয়ান্টাম ইফেক্ট। হ্যাঁ, তাই এই যে সেন্ট্রাল এক্সটেনশনটা হচ্ছে সেটা একটা কোয়ান্টাম ইফেক্ট। তো কোয়ান্টাম ইফেক্টের জন্য কি হচ্ছে, বিট অ্যালজেব্রাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বিট অ্যালজেব্রাটা রিয়েলাইজ হচ্ছে উইথ আ সেন্ট্রাল এক্সটেনশন টার্ম। তো মানে বেসিক্যালি তোমার যে বিট অ্যালজেব্রাটা সেটা ক্লাসিক্যালি তোমার থিওরি সিমেট্রি ছিল বিট অ্যালজেব্রা, এটা একটা ক্লাসিক্যাল অ্যালজেব্রা ছিল যেটা হচ্ছে বিট অ্যালজেব্রা। বাট কোয়ান্টাম থিওরিতে ওই বিট অ্যালজেব্রাটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কোয়ান্টাম থিওরি ডাজ নট প্রিজার্ভ দ্য বিট অ্যালজেব্রা, ইট ইজ ইনভেরিয়েন্ট আন্ডার হোয়াট ইজ কল্ড দি Virasoro algebra with this central charge term. Okay, so this is what we will see, যে এই algebra we will derive, আর আমরা দেখবো why যে পুরোপুরি এই যে এক্সট্রা টার্মটা আছে এটা পুরোপুরি আসছে ওই কন্ট্যাক্ট টার্ম থেকে, কারণ এই সিটা আসছে মানে ওই কন্ট্যাক্ট টার্ম থেকে আসছে। তো এই পুরো জিনিস, এই টার্ম, এই যে এক্সটেনশনটা আসছে বিকজ অফ কোয়ান্টাম ইফেক্ট। তো ক্লাসিক্যালি এই অ্যালজেব্রাতে এটা ছিল না, বাট কোয়ান্টাম ইফেক্টের জন্য এই এক্সটেনশনটা তৈরি হচ্ছে। ওকে, and then this whole algebra is called the Virasoro algebra. ঠিক আছে, তো এটাকে সেন্ট্রাল এক্সটেনশন কেন বললাম বুঝতে পারলে তো। সেন্টার অফ দ্য সেন্টার অফ দ্য অ্যালজেব্রা মানে হচ্ছে ওই অপারেটরস যেগুলো তোমার, ওই জেনারেটর যেগুলো তোমার সব জেনারেটরের সঙ্গে কমিউট করে। হ্যাঁ, তো ওটাকে বলে সেন্টার অফ দ্য অ্যালজেব্রা। এই কেসে সেন্টার শুধু একটাই আইডেন্টিটি অপারেটর থাকবে, তো তাই জন্য আমরা ওটাকে এটাকে সেন্ট্রাল এক্সটেনশন টার্ম বলছি। আর এই টার্মটা ভ্যানিশ করে যায়, মানে যে গ্লোবাল পার্ট আছে, গ্লোবাল পার্টটা ইনভেরিয়েন্ট থাকে। গ্লোবাল পার্ট যে গ্লোবাল কনফর্মাল অ্যালজেব্রা আছে সেটাকে কেপ্ট ইনভেরিয়েন্ট, but the local algebra is changed to this algebra, to the Virasoro algebra. Sir, here the identity operator commutes with all the operators, right? Identity by definition commutes with all operators, all ln সব ওটা just identity. So identity মানে সবার সঙ্গে commute করবে। Identity মানে just one number, একটা number, so that will commute with any operator. So now let's I'll just briefly tell you how this how to set up this calculation, কিভাবে এটা ক্যালকুলেট করতে হয়, and then next time we will look at the full thing. Okay, so to go to that we have to first find what is the commutator of two operators. So let's look at the commutator. So এই যে অপারেটর গুলো আছে এগুলো সবকে বলি, এটাকে আমরা ইউজুয়ালি বলি ইন্টিগ্রেটেড অপারেটরস। ইন্টিগ্রেটেড অপারেটরস তার কারণ হচ্ছে এটা বেসিক্যালি পেয়েছি, এটা এই এলএন গুলো আছে ইন্টিগ্রেশন অফ সাম লোকাল অপারেটর, যেমনি এই কেসে এলএনটা হচ্ছে zn+1 dz। তো এইগুলোকে বলি আমরা ইন্টিগ্রেটেড অপারেটর। মানে এটা জেনারেল ফর্মটা, ইন্টিগ্রেটেড অপারেটর জেনারেল ফর্ম মানে হচ্ছে যদি একটা ইন্টিগ্রেটেড অপারেটর এ থাকে, এটা হচ্ছে সাম this thing of a omega d omega over some ধরো some or is around some order এটাকে। তো this operator is of that type, যেখানে a omega টা হচ্ছে t of z times z to the n+1। তো মোর জেনারেলি একটা ইন্টিগ্রেট অপারেটরের ফর্মটা হচ্ছে এটা, যে তুমি একটা লোকাল অপারেটর আছে সেটা তুমি ইন্টিগ্রেট করছো ওভার সাম কন্টুর। হ্যাঁ, আর এটা উইথ অরিজিন এট দি ধরো at the origin, with center at the origin. Okay, so let's say that you are looking at this object which is actually omega az। ধরো আমি এরকম একটা জিনিস ক্যালকুলেট করছি, a d, let's say you are calculating this object dz az b omega, যেখানে এই ওমেগার মানে হচ্ছে এটা হচ্ছে b omega, ঠিক আছে। আর এই az টা হচ্ছে এই বেসিক্যালি এটা চারদিকে যাচ্ছে, মানে z টা হচ্ছে এটার দিকে যাচ্ছে, আর এই পয়েন্টটা হচ্ছে ওমেগা। মানে এই সেন্টার, এই কন্টুরটা z এর উপরে ইন্টিগ্রেশন করা হচ্ছে, ঠিক আছে। আর তার এই কন্টুরের অরিজিন হচ্ছে ওমেগা, তার মানে একটা পয়েন্ট আছে ওমেগা, আর এই কন্টুরটা হচ্ছে এইদিকে z, এটা হচ্ছে z, ঠিক আছে। এই ওমেগাতে একটা বি ওমেগা লোকাল ফিল্ড আছে, আর আর এইদিকে এই z টা আছে, ঠিক আছে। এবার এই যে এই জিনিসটা যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো আমি জাস্ট আগে এটা ড্র করে দিই।
ধরো এই পয়েন্টটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে অরিজিন, আর এটা হচ্ছে আমাদের কন্ট্যুরটা। এবার এই যে কন্ট্যুরটা আছে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা এটাকে দুটো পার্টে ভাঙতে পারি। রাইট, মানে আমি যদি এই দুটো ইন্টিগ্রাল, এটা একটা কন্ট্যুর, এটা আরেকটা কন্ট্যুর, ঠিক আছে। আর আমি কি করলাম যে এই দুটো কন্ট্যুরকে, মানে এটা আমি ডট ডট করে লিখেছি, কিন্তু এই দুটো একটা আরেকটার উপরে করে নেব। তো যখন এটাকে দুটোকে এই লিমিটটা নেব, যখন দুটো কাছাকাছি আসবে তখন বাকি সব জায়গায় কেটে যাবে, কারণ এটা তো ক্লকওয়াইজ যাচ্ছে, এটা কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছে, বাকি সব জায়গায় কেটে যাবে আর শুধু এই পার্টটা পড়ে থাকবে, তাই না? তো এই কন্ট্যুরকে আমি বেসিক্যালি কিভাবে লিখছি, বেসিক্যালি আমি জাস্ট এটাকে দুটো পার্টে, মানে এটা এখানে এরকম করেছিল, তো আমি কি করলাম যে এটাকে আমি এইভাবে লিখলাম যে এটা করে করলাম, তারপরে এইভাবে করলাম, আর বাকি পার্টটাকে আমি জাস্ট উল্টো দিকে এরকম করে এটাকে এইভাবে করলাম, এটাকে এইভাবে করলাম, আর তারপরে এটাকে এটার কাছে নিয়ে গেলে বাকিগুলো সব জায়গায় জিরো হয়ে যাবে, বুঝতে পারছো? আর এটা পার্টটা করে থাকবে, রাইট? তো এবার যদি এইভাবে লিখি তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে, আর ধরো এটাকে আমি বললাম C2 আর এটাকে বললাম C1। তো অ্যাকচুয়ালি C2টা কাউন্টার ক্লকওয়াইজ, তো আমি কি করব, আমি এটাকে এই দিকে করে, সরি C2টা ক্লকওয়াইজ, তো আমি C2টা বলছি কাউন্টার ক্লকওয়াইজ, তো এই কন্ট্যুরটা যেটা এই দিকে আছে সেটা হচ্ছে -C, ঠিক আছে। তো আমি ক্লকওয়াইজ গুলোকে সবসময় C1 C2 করে বলবো। তো এই যে জিনিসটা আছে এটা হচ্ছে -C2। তো এই পুরো যে ইন্টিগ্রেশনটা আছে ওমেগা AZ B স্যার ওমেগা, ওই হ্যাঁ যে যে কন্ট্যুরটা ডটেড নয় সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ একবার বলে দেবেন? হ্যাঁ, যেটা ডটেড নয় সেটা হচ্ছে ক্লকওয়াইজ, ওকে। হ্যাঁ, যে ডটেড আছে উপরের দিকে যাচ্ছে, আর যেটা ডটেড নয় সেটা নিচের দিকে যাচ্ছে, তো সেটা ক্লকওয়াইজ হবে, কারণ আমাদের এইটা তো কাউন্টার ক্লকওয়াইজ ছিল এই জিনিসটা, এইটা যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ, তো তো তার জন্য আমাকে এইভাবে লিখতে হবে। তাহলে এই জিনিসটাকে আমি দুটো পার্টে ভাঙতে পারি, একটা হচ্ছে C1 অফ AZ B ওমেগা DZ, হ্যাঁ, আরেকটা হচ্ছে C2 অফ AZ B ওমেগা, ঠিক আছে। এবার সাপোজ আমি একটা জিনিস আচ্ছা, এটা করার আগে একটা জিনিস ডিফাইন করা উচিত ছিল, ওকে, তো সেটা আগে ডিফাইন করছি। তো আমরা মনে মনে আছে তো, আমরা যখন এইগুলো সব আমরা যে কোরিলেশন ফাংশনগুলো সব যে বার করব, সেগুলো সব ফাইনালি যখন লরেনজেন থিওরিতে যাব সেগুলো সব টাইম অর্ডার হবে, কারণ আমরা বেসিক্যালি সবগুলো টাইম অর্ডার কোরিলেশন ফাংশনগুলো বার করব। তো আমি যা বলেছি সেটাকে ফর দ্য টাইম বিং জাস্ট সাইডে রাখো, আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম। তো ফার্স্ট অফ অল আমরা যখন, তো হোয়াট উই আর ইন্টারেস্টেড ইন ইজ টাইম অর্ডার্ড অপারেটরস, কারণ আমরা কোরিলেশন ফাংশনকে টাইম অর্ডার অপারেটরসে বার করব, হ্যাঁ। তো ফাইনাল যে যে যখন আমরা লরেনজেন থিওরিতে যাব বিগ রোটেট করে, তো উই আর অল ইন্টারেস্টেড ইন দ্য টাইম অর্ডার অপারেটরস। তো in the Euclidean theory also we will therefore whatever is your time, তার করেসপন্ডিং আমরা টাইম অর্ডার অপারেটরস ডিফাইন করব, আর সেটাই সব জায়গায় ওপি যখন নেব সবগুলো সব জায়গায় টাইম অর্ডার হবে। কিন্তু এখানে টাইম অর্ডার মানে হচ্ছে এই তোমার এখানে এটা মানে হচ্ছে রেডিয়াল অর্ডার, কারণ তোমার টাইমটা হচ্ছে রেডিয়াল ডিরেকশন। তো হোয়াট উই আর লুকিং এট ইজ রেডিয়াল অর্ডার অপারেটরস, ঠিক আছে। তো রেডিয়াল অর্ডার অপারেটর, রেডিয়াল অর্ডারিং যেটা যেমনি আমরা টাইম অর্ডারিং আমরা কিভাবে ডিফাইন করি, টাইম অর্ডার অফ O1 x1 t1 and O2 x2 t2, এটা মানে হচ্ছে যে this is equal to O1 x1 t1 O2 x2 t2 if t1 greater than t2, আর এটা হচ্ছে O2 x2 t2 O1 x1 t1 if t2 greater than t1, রাইট? এটা হচ্ছে টাইম অর্ডারের মানে, এটা তোমরা দেখেছো ফিল্ড থিওরিতেও। তো ওই একইভাবে আমরা যখন রেডিয়াল অর্ডারিং করব, তো রেডিয়াল অর্ডারিং মানে হচ্ছে আমরা আর বলবো, তো আর অফ ধরো phi1, ধরো phi অফ phi1 অফ z বার, ঠিক আছে, আর ধরো phi2 অফ ওমেগা ওমেগা বার, ঠিক আছে। এইটা হবে
phi 1 of z z bar, phi 2 of omega omega bar, ঠিক আছে, if mod z greater than mod w, আর এটা হবে phi 2 of omega omega bar, এটা হচ্ছে রেডিয়াল অর্ডারিং এর মানে, phi 1 of z z bar যদি উল্টোটা হয় যে mod omega greater than mod z। তো রেডিয়াল অর্ডারের ডেফিনিশনটা জাস্ট সেম লাইক টাইম অর্ডার, কিন্তু এখানে আমরা একটা রেডিয়াল অর্ডার মানে হচ্ছে এইভাবে। হ্যাঁ, তো তো এখানে আমি যেটা আগে যেটা বললাম এই যে এটা, তো আমরা যা করব সবকিছু রেডিয়াল অর্ডারিং করব, কারণ আমাদের মাথায় থাকবে যে আমরা ফাইনালি গিয়ে ওটা টাইম অর্ডার মানে লরেন্টজিয়ান থিওরিতে টাইম অর্ডার করব। তো সেখানে তো তাই জন্য এখানে আমরা হোয়াট এভার উই উইল ডু রেডিয়াল অর্ডার। তো এখানে আমি বারবার আরটা লিখবো না, কিন্তু এটা তুমি ধরে নিতে হবে যখনই আমরা কোনো অপারেটর প্রোডাক্ট লিখবো, it is always radial order because that is what we will need in our applications. So we are লাস্টের লাইনটা একবার যাবেন, লাস্টের লাইনটা যেটা লিখবেন। হ্যাঁ, লাস্টের লাইনটা ওই সেকেন্ড লাস্টের লাইনটা হবে যখন মড ওমেগা গ্রেটার দেন মড হ্যাঁ mod z, জেড হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ mod omega greater than mod z। হ্যাঁ, ওকে ওকে। তো আমরা যেটা এখানে করেছি সেটা হচ্ছে রেডিয়াল অর্ডার। হ্যাঁ, তো আমি যখনই এই এ জেড বি ওমেগা বলছি এটা অ্যাকচুয়ালি রেডিয়াল অর্ডার, এ আর বিটা দুটো অপারেটর, তো এটা অ্যাকচুয়ালি রেডিয়াল অর্ডার। তো যখনই রেডিয়াল অর্ডার করব তখন দেখো এই যে যখন এই C2 এর উপরে আছে C1 এর উপরে, তো এটা তো রেডিয়াল অর্ডার, এখানে রেডিয়াল অর্ডারিং হবে। হ্যাঁ, এবার দেখো যখন C1 আছে, তো C1 মানে হচ্ছে এখানে রেডিয়াল অর্ডার হচ্ছে তোমার এ জেড বি ওমেগা, কারণ C1 টা হচ্ছে তোমার বি ওমেগার নিচে C1 টা, মানে মড ওমেগা C1 এ কি হচ্ছে, C1 এ মড জেড টা লেস দেন মড ওমেগা, তো এটা অ্যাকচুয়ালি বি ওমেগা এ জেড হবে। অ্যাকচুয়ালি অর্ডারিংটা উল্টো হয় আর কি, রাইট, যে যেটা যেটা ছোট সেটা হয়তো না, ঠিকই আছে। হ্যাঁ, তো C1 যেটা আছে, তো C1 টা হবে বি ওমেগা এ জেড, সরি, তো C1 টা হবে বি ওমেগা, এটা রেডিয়াল অর্ডারিং মানে এখানে জেড টা ওমেগা থেকে ছোট আছে। তো এই যে যখন আমরা রেডিয়াল অর্ডারিং করব, এটা তো রেডিয়াল অর্ডারিং হবে, এটাও রেডিয়াল অর্ডারিং হবে, এটাও রেডিয়াল অর্ডারিং হবে। তো যখন আমরা রেডিয়াল অর্ডারিং করব, যেহেতু C1 এর জেডটা ওমেগা থেকে ছোট, তো তাই জন্য এটাকে আমাদের লিখতে হবে বি ওমেগা এ জেড, এটা হচ্ছে বি ওমেগা এ জেড। ও না সরি, C1 টা তো বড় লিখেছি, সরি, C1 টা উপরে, এটা তো এটা হচ্ছে এ জেড বি ওমেগা, C1 টা উপরে এটা, তো এটা হচ্ছে এ জেড বি ওমেগা, কারণ জেডটা ওখানে ওমেগা থেকে বড়। হ্যাঁ, কিন্তু যখন C2 লিখবো, C2 টা ভিতরে এটা, তো C2 তে মড জেডটা মড ওমেগা থেকে ছোট, তাই জন্য রেডিয়াল অর্ডারিংটা যখন লিখবো, তো এটা হচ্ছে বি ওমেগা এ জেড, তো এই জিনিসটা হবে বি ওমেগা এ জেড। ঠিক আছে, তো তো তা- তো আমরা কি পাচ্ছি যে আমরা যদি একটা ইন্টিগ্রেট করি অফ আ রেডিয়াল অর্ডার অফ এ জেড বি ওমেগা, তো রেডিয়াল অর্ডারিং ডেফিনিশনটা কি করলাম, রেডিয়াল অর্ডার ডেফিনিশনটা হচ্ছে এইটা। So when we do a integration like this, then this can be written as integral over C1 of az b omega dz minus integration over C2 of b omega az d omega dz. Sorry. ঠিক আছে, লিমিট C1 goes to C2, লিমিট C1 goes to C2, তো ওই লিমিটে C1 goes to C2। এবার নাও লেটস কল দ্য az ইন্টিগ্রাল, az dz ইন্টিগ্রাল, ঠিক আছে, as a, এটা হচ্ছে এটা ইন্টিগ্রেটেড অপারেটর, এটা জাস্ট ফর্মালি ডিফাইন করছি, az dz এটা একটা ইন্টিগ্রেটেড অপারেটর। সো উই ক্যান রাইট দিস অ্যাজ অ্যাকচুয়ালি a times b omega minus b omega times a, and therefore we can write this as commutator of a comma b omega। ঠিক আছে, তো যদি একটা ইন্টিগ্রেটেড অপারেটর থাকে অফ দিস টাইপ, যেটা এইভাবে লিখেছি, আর যদি বি ওমেগা থাকে, দেন a comma b omega we can write this contour c মানে omega, sorry, a radial order of az b omega d omega, যেখানে ওমেগা এটার মানে হচ্ছে আমরা এই ওমেগাটা নিচ্ছি আর তার অ্যারাউন্ডে একটা জেড অপারেশনটা করছি। তো এই জিনিসটাকে, এই যে জিনিসটা আছে এটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, যেখানে এটা হচ্ছে এই কন্ট্যুরটা az dz মাইনাস। ঠিক আছে, হ্যালো
হ্যালো স্যার, হ্যাঁ। লাস্টের স্টেপটা একবার বলবেন, কমিউটেটর দিয়ে যেটা বললেন। হ্যাঁ, কমিউটেটর মানে এটা তো আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারছি C1 - C2, যেখানে দুটোই লিমিট C1 goes to C2 আছে, এখানে লিমিট C1 goes to C2 হবে, তাই না? রাইট? কেন লিমিট দিতে হ্যাঁ, হবে? কারণ হুম, কারণ আলটিমেটলি তো একটা আরেকটার উপরে যাবে। তো যদি সেরকম করে নিই তাহলে আমরা কি পাচ্ছি যে আহ, আহ, যে এই যে এটাকে এবার আমরা বলছি যে এই কন্ট্যুর যেটা আছে এটাকে আমি এ বলছি, এ। তো যদি এ বলি তাহলে এই এটা এটা কি হয়ে গেল? এটা হলো এ টাইমস বি ওমেগা মাইনাস বি ওমেগা টাইমস এ, এইভাবে হয়ে গেল। এ টাইমস বি ওমেগা মাইনাস বি ওমেগা, এটা কমিউটেটর হয়ে গেল। তার মানে এই যে রেডিয়াল অর্ডার অফ এ জেড বি ওমেগা, যেখানে কন্ট্যুরটা হচ্ছে অ্যারাউন্ড ওমেগা, সরি এখানে এখানে ডি জেড হবে। তো এই কন্ট্যুর ইজ জাস্ট দিস অবজেক্ট, এই কমা বি ওমেগা। তার মানে ওই ওমেগা পয়েন্টের অ্যারাউন্ডে আপনি জেড কন্ট্যুরটা ড্র করেছেন। হ্যাঁ, ওমেগা পয়েন্ট অ্যারাউন্ডে জেড কন্ট্যুরে ড্রপ করেছি, আর জেড ওই জেড কন্ট্যুর উপরে এ জেড বসে আছে, আর ওমেগাতে বি বসে আছে। যদি এরকম একটা কন্ট্যুর ইন্টিগ্রাল থাকে, then that ওটাকে we can express it formally as a commutator of an integrated operator a comma b omega. ওকে। এবার নাও সাপোজ আমি যদি এই জিনিসটা বার করি, ইনস্টেড অফ আমরা যদি এই জিনিসটা বার করি যে অরিজিন ওমেগা এ জেড বি ওমেগা ডি জেড রেডিয়াল অর্ডার, মানে এটার মানে হচ্ছে এই জিনিসটা কি? এই জিনিসটা মানে হচ্ছে যে আমরা এই যে ওমেগাটা নিলাম, তার অ্যারাউন্ডে এই কন্ট্রিবিউশনটা করছি, তারপরে সরি এটা ডাবল ইন্টিগ্রাল। মানে আগে তো আমরা এই ইন্টিগ্রালটা বললাম, এই ইন্টিগ্রালটা হচ্ছে একটা সিঙ্গেল ইন্টিগ্রাল, যে ওমেগা জেড এর উপরে ইন্টিগ্রেশনটা করছি। এবার ধরো আমি জেড এর উপরে ইন্টিগ্রেশন করার পরে আমি ওমেগার উপরে ইন্টিগ্রেশন করলাম, আর এই ওমেগার উপরে ইন্টিগ্রেশনটা হচ্ছে উইথ দ্য সেন্টার এট দি অরিজিন। মানে আমি আগে এই জিনিসটা করলাম, তারপরে আমি ওমেগাটাকেও ইন্টিগ্রেট করছি অ্যারাউন্ড দিস। তার মানে বুঝতে পারছো, আমি প্রত্যেকটা পয়েন্ট অফ ওমেগাতে এই ইন্টিগ্রেশনটা করছি, তারপরে ওমেগাটাকেও ইন্টিগ্রেট করছি অ্যারাউন্ড দিস। হ্যাঁ, তো তাহলে এটা মানেটা কি হবে? তাহলে এটার মানে হবে যে এ কমা বি ওমেগা, হ্যাঁ, ইন্টিগ্রাল ডি ওমেগা, ওমেগাটা হচ্ছে অ্যারাউন্ড দ্য অরিজিন, এই কন্ট্যুর ইন্টিগ্রাল অ্যারাউন্ড দ্য অরিজিন। আর যদি আমি এইটাকে বলি বি, এই ইন্টিগ্রেশন, তাহলে এটাকে আমি বলতে পারি এ কমা বি, এ কমা। তো তার মানে সাপোজ আমার দুটো ইন্টিগ্রেট অপারেটর আছে, একটা হচ্ছে এ, যেটা হচ্ছে একটা কন্ট্যুর অ্যারাউন্ড দি অরিজিন এ জেড ডি জেড, ঠিক আছে। আর আরেকটা অপারেটর হচ্ছে বি, এটা একটা ইন্টিগ্রেট অপারেটর, যেটা হচ্ছে কন্ট্যুর বি ওমেগা ডি ওমেগা, ঠিক আছে। তাহলে এ কমা বি কমিউটেটর মানে হচ্ছে, এ কমা বি কমিউটেটরের মানে হচ্ছে এই জিনিসটা, যে কন্ট্যুর ওমেগা ইন্টিগ্রেশন অফ এ জেড বি ওমেগা ডি জেড ডি ওমেগা। বুঝতে পারলে? তো আমরা তাহলে কি করলাম, যে আমরা বেসিক্যালি বললাম যে কমিউটেটর অফ টু ইন্টিগ্রেটেড অপারেটরের মানেটা কি। তো যদি এ আর বি দুটো ইন্টিগ্রেটেড অপারেটরস থাকে, এটা হচ্ছে স্মল এ জেড ডি জেড ইন্টিগ্রেশন অ্যারাউন্ড দি অরিজিন, আর বিটা হচ্ছে স্মল বি ওমেগা ডি ওমেগা ইন্টিগ্রেশন অ্যারাউন্ড দি অরিজিন। এইটার মানে হচ্ছে এই জিনিসটা, যে একটা ডাবল কন্ট্যুর ইন্টিগ্রাল অফ অফ ডি জেড ডি ওমেগা, যেখানে আগে তুমি ওমেগার অ্যারাউন্ডে ইন্টিগ্রেশনটা করছো, তারপরে তুমি ওমেগাটাকে ইন্টিগ্রেটটা করছো অ্যারাউন্ড দি অরিজিন। তো এই জিনিসটা এই ডাবল ইন্টিগ্রাল করা is equivalent to finding the commutator of two integrated operators a n, ঠিক আছে। Sir, in the previous line you have written commutator a comma contour integral b omega d omega. হ্যাঁ, That তো হ্যাঁ, বিকজ এটা এটা তো এই so এই যে ভিতরে যে ইন্টিগ্রেশনটা আছে, this we saw was equal to a comma b omega, right? This was a comma b omega. Now you have a contour integral of this of d omega. So this is just, I've just taken this because it is omega operator করছে, so this I've just taken this inside, and therefore I call this as b. So what we get is a comma b. So if you have two integrated operators, তার commutator মানে হচ্ছে এটা. That is what I am trying to say. যে if you have two integrated operators, the commutator of these two means in terms of this radial ordered operators, it is basically this. Okay. So if I have one,
One to second. the If I have one this, let's say az dz integral, and if I have another operator which is like this, এটা হচ্ছে b omega d omega, ঠিক আছে? তো এটার কমিউটেটর এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই ইন্টিগ্রেটেড অপারেটর হচ্ছে a, এই পুরো জিনিসটা হচ্ছে a, পুরো ইন্টিগ্রেশনটা, আর এই পুরো জিনিসটা হচ্ছে b। তো আমি বলছি যে a, b এর মানেটা কি? a, b এর মানে হচ্ছে এটা। হ্যাঁ বলো। first have to perform the integration over omega or z. Yeah, first we have to perform the integration over first we have to perform the integration over z with center at omega। মানে তুমি দুটো ইন্টিগ্রেশন আছে, তো তুমি কি করছো, তুমি আগে ওমেগাটা ফিক্স করছো, ওমেগাকে ফিক্স করে z এর ইন্টিগ্রেশন করছো अराउंड ওমেগা, ঠিক আছে? তারপরে তুমি ওমেগাটাকে চেঞ্জ করছো, ইন্টিগ্রেট করে করে যাচ্ছো। Okay. এবার now we will use this to calculate ln, lm। So তাহলে ln, lm টা কি হবে? This will be one origin here, then another origin at omega, and then we will have a radial quantization, radial order tz t omega, tz t omega, then you'll have a d omega, and then sorry, then you have a dz, and then you'll have a d omega। This is what we will have। And এই যে জিনিসটা আছে, here we can use the ttop, because এই যে এখানে আমরা কি করছি, এখানে তো একটা পার্টিকুলার ওমেগার দিকে খুব স্মল একটা রিজনে আমরা tz এটা করছি, আর এই সার্কেলটা আরবিট্রারিলি স্মল হতে পারে। হ্যাঁ, তো তার মানে আমরা ওপি এক্সপেনশন ইউজ করতে পারি, আর ওপি এক্সপেনশন ইউজ করে লিডিং টার্ম যে মোস্ট সিঙ্গুলার টার্মস গুলো আছে সেটা রাখতে পারি। ওপি এক্সপেনশনে মোস্ট সিঙ্গুলার টার্ম, বিকজ এটা আরবিট্রারিলি স্মল, বুঝতে পারছো? এটা আরবিট্রারিলি স্মল হতে পারে ওমেগার অ্যারাউন্ডে। তো যদি সেটা হয় তাহলে আমরা we just substitute the op, the formula for the op of tt, and that was given by c by 2, so we just use this formula here। So this is then given by integral over this 0 integral over omega, this is given by c by 2 by z minus omega the whole 4 plus কি ছিল 2t omega over z minus omega the whole square plus del t omega over z minus omega plus regular terms, যেটা in the limit z goes to omega 0 হয়ে যাবে, এটা হচ্ছে dz and d omega। So we will do the, মানে এটা করতে একটু সময় লাগবে, so এটা আমরা next time করব, but we can do this, sorry এটা তো tz t omega শুধু, এখানে z ও ছিল, তো এখানে it is not just tz, it is tz times z to the n plus 1, আর এখানে থাকবে omega to the n plus 1, because ln হচ্ছে tz z to the n plus 1 ইন্টিগ্রেশন করতে হবে, তো এখানে মাল্টিপ্লাই করতে হবে z to the n plus 1 times omega to the n plus 1। তো যখন আমরা এই z, আগে তো আমরা z এর ইন্টিগ্রেশন করছি, তো আমরা কি করতে হবে, z টাকে আমাদেরকে টেলর এক্সপ্যান্ড করতে হবে अराउंड ওমেগা, বুঝতে পারছো? কারণ আমরা তো এই ওমেগা পয়েন্টে অ্যারাউন্ডে করছি, তো আগে z টাকে টেলর এক্সপ্যান্ড করবো अराउंड ওমেগা, তারপরে করে এটা ইভালুয়েট করবো, তারপরে ফাইনাল ইন্টিগ্রেশনটা করবো। হ্যাঁ, সো আই উইল স্টপ হিয়ার বিকজ এটা করতে সময় লাগবে, বাট আই উড আর্জ ইউ টু ট্রাই দিস আউট অন ইওর ওন। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা অলরেডি করা আছে ওই বইটাতে, তোমরা একবার দেখে নাও 6.24 চ্যাপ্টার 6 এর 6.24 ইকুয়েশন, আর তারপরে 6.24 6.25 এখানে করা আছে। হ্যাঁ, তো এটা তোমরা একটু দেখে নাও, বাট উই উইল ডু দিস এক্সপ্লিসিটলি নেক্সট টাইম, and এটা করে we will get that formula যে ln lm commutatorটা হচ্ছে n minus m ln plus n, but this is just Cauchy residue theorem, ঠিক আছে? just Cauchy residue theorem, তো সেটা ইউজ করে we can get the, okay, I'll stop here because this will take some time to do, so I'll just stop this. So any questions? Sir, in the previous slide, can you scroll up? Yes, what do you explain in this figure, in these two figures? So what I explained is যে if you have two integrated operators, একটা integrated operator হচ্ছে az dz over some contour which is centered at the origin, আরেকটা অপারেটর হচ্ছে b, যেটা আরেকটা ইন্টিগ্রেটেড অপারেটর, যেটা হচ্ছে b ওমেগা, একটা লোকাল অপারেটর, সেটাকে ইন্টিগ্রেট করা হয়েছে ওভার আ কন্টুর। এবার এই দুটোর কমিউটেটর আমরা কিভাবে বার করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন, যে a b কমিউটেটরটা কিভাবে বার করব, ঠিক আছে? তো a b কমিউটেটর বার করতে গেলে আমরা কি করতে হবে সেটা আমি বলছি, যে এই দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস কন্টুর ইন্টিগ্রাল, ডাবল কন্টুর ইন্টিগ্রাল, যেখানে আগে আমি ওমেগার অ্যারাউন্ডে করছি, তারপরে আমি জেড এর অ্যারাউন্ডে করছি, সরি হ্যাঁ, আগে ওমেগা পয়েন্ট অ্যারাউন্ডে জেড ইন্টিগ্রেশনটা করছি,
তারপরে আমি ওমেগাটাকে ইন্টিগ্রেট করছি ওভার দ্য ফুল। তো এই যে কমিউটেটর, যে দুটো কন্টুরের কমিউটেটর ইজ ইকুয়াল টু দিস ডাবল কন্টুর অফ দ্য রেডিয়াল অপারেটর, রেডিয়াল অর্ডার্ড AZ ডিওম। তো সেটাই আমরা এবার কি করব, যে এবার আমরা ওপি এক্সপেনশন ইউজ করে ওই রেডিয়াল অর্ডারিং ওটাকে আমরা ওপি এক্সপেনশন বসিয়ে ওটা ইভ্যালুয়েট করব। তো সেটা করে আমরা ln lm কমিউটেটর বার করছি। Okay. So maybe I will revise this once more next time because এটা হয়তো একটু অনেকটা হেভি হয়ে গেছে। So I will revise this next time and then I will show how to do this. I'll show how to do this OP expansion. তোমরাও তাও একটু দেখে নাও এই ফর্মুলা গুলো, and then তাহলে হয়তো একটু বেটার বুঝতে পারবে। And then from here we will find the. So any questions? স্যার বলছিলাম নেক্সট উইক, মানে নেক্সট উইক এন্ডে একটা টিউটোরিয়াল করলে ভালো হয়, মানে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোয়ান্টাইজেশন নিয়ে হ্যাঁ, যেটা বলছিলাম okay. আগের দিন। হ্যাঁ হ্যাঁ, ওই একটা অ্যানোমালি ছিল, ট্রেস অ্যানোমালি ঠিক ওইখানটা। আছে, হ্যাঁ। তো সেটা আমার একটু সময় লাগে, তো আমি নেক্সট উইকে করছি সেটা। হ্যাঁ, নেক্সট উইক হ্যাঁ হ্যাঁ, এই উইকে নেক্সট উইকের এন্ডে। ওকে, হ্যাঁ নেক্সট উইকের এন্ডে। ওকে, নেক্সট উইক এন্ডে করছি। হ্যাঁ, any questions? ঠিক আছে। সো দেন আমাদের নেক্সট ক্লাস তাহলে থার্সডে আমরা 5:30টাও করতে পারি ক্লাসটা। তোমাদের কি থার্সডে অন্য কোনো ক্লাস আছে সকালে? আজকে তো ক্লাস ছিল বললে। থার্সডে যদি অন্য কোনো ক্লাস না থাকে তাহলে উইকেন্ড। থার্সডে সঞ্জয় স্যারের ক্লাস থাকবে। ও থার্সডে সন্ধ্যে সময় ক্লাস থাকবে। আচ্ছা, হুম। তাহলে 6:30টায় করি তাহলে Thursday। হ্যাঁ, 5:30 করলেও হয়ে যাবে। আচ্ছা, জানি 5:30টা করলে ঠিক আছে। এনিওয়ে তাহলে তো তোমরা সেদিন বলে দাও যে কখন সঞ্জয় স্যারের ক্লাসটা শেষ হয়। আজকে যেমনি আই থিঙ্ক 5:15 তখন শেষ হচ্ছে না? তো ঠিক আছে, ওই জানিয়ে দেবো আপনাকে। ঠিক আছে।